হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা। আমি ফেসবুকে একটা কমেন্ট করে দিই। হ্যালো। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা। ওকে। হ্যালো, কি অবস্থা সবার? আমরা 3টা ক্লাস করে ফেলছি জটিল সংখ্যার, তাই না? আমরা 3টা ক্লাস করে ফেলছি। 3টা ক্লাস সবার করা হয়েছে না? বলো। আমরা যেগুলো পড়াইছি সবগুলা কনসেপ্ট তো সবার করা হয়েছে, তাই না? আজকে আমরা জটিল সংখ্যার 4 নাম্বার ক্লাসটা দেখব। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্টের দিক থেকে। আমরা জটিল সংখ্যার অনেক সুন্দর সুন্দর কিছু কনসেপ্ট দেখব। এগুলো পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, একাডেমিক পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, বাট কনসেপ্টের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করব। আমাদের টোটাল 10টা বা 11টা ক্লাস লাগবে জটিল সংখ্যা এই চ্যাপ্টারটায়, ঠিক আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে। তো তোমরা সবাই জয়েন হতে থাকো, এই অঙ্কটা করো, এই অঙ্কটা সবাই করো, যারা জয়েন হয়েছো এটা করো, আর বাকিরা জয়েন হতে থাকুক। গত ক্লাসের কনসেপ্ট কিন্তু দেখো কি বলছে। এই জটিল সংখ্যাটার মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলছে, আর তাকে কি পোলার আকৃতিতে প্রকাশ করতে বলছে। পারবা না? সবাই একটু করো, সবাই করে তাড়াতাড়ি একটু কমেন্টে জানাও। আমরা গত ক্লাসে কিন্তু এরকম অঙ্ক দেখছি, তাই না? মডুলাসের আর্গুমেন্ট বের করা, যেই কথা পোলার আকৃতিতে নেয় একই কথা, কারণ আর আর থিটার ভ্যালু জানলেই কি তুমি পোলার আকৃতিতে নিতে পারো, তাই তো? আচ্ছা, এখন মডুলাসের আর্গুমেন্ট বের করার জন্য আমাদের জটিল সংখ্যাটাকে প্রথমত আদর্শ আকৃতিতে নেওয়া লাগবে। এটা কি আদর্শ আকৃতিতে আছে না? কিন্তু এটাকে তুমি প্রথমত আদর্শ আকৃতিতে নিয়ে যাবা, তারপর করে ফেলবা। সবাই একটু করো, সবাই একটু করো। শীত বেশি করতেছে না? শীত করতেছে না, আমার মনে হয় একটু জ্বর আসছে। গতকালকে বৃষ্টিতে ভেসে লাগছে, বাইরে গেছিলাম তো। বাস্তব সংখ্যার আরেকটা ক্লাস কবে নেবেন দাদা জানায় দিবেন। মাইনাস আই হয়, মাইনাস আই হয়, সবাই শিওর তো? একটু সাবধান। দেখো আমি করতেছি, যারা পারছো তারা তো খুবই ভালো। আমরা এই জটিল সংখ্যাটাকে জেড ধরে নিই। তো জেড ইকুয়ালস টু কি দাঁড়ায় বলো তো? এরকম কিছু একটা দাঁড়ায়, 1 মাইনাস উপরে হচ্ছে আই, নিচে কত খেয়াল করো তো, 1 প্লাস আই, এখানে হয় 1 প্লাস আই মাইনাস আই। এরকমই তো, আই আর আই কাটা যায়, তাই না? তাই তো, আই আর আই কাটা যায়, যেটা পড়ে থাকে, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এরকম কিছু একটা, 1 মাইনাস আই ডিভাইডেড বাই 1 বাই 1 প্লাস আই, তাই না? এবার এটা যদি উল্টে যায় তাহলে যেটা পড়ে থাকে সেটা কি খেয়াল করো তো, 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই। এরকমই তো। তারপর দেখো তো কি পড়ে থাকে, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 1 মাইনাস আই স্কোয়ার। এরকম না? এই ভুল করছি কোথাও বলো তো? 1 প্লাস আই মাইনাস আই, এটা কাটা, এটাকে যদি উল্টায় দাও তাহলে আই ইন্টু 1 প্লাস আই পড়ে থাকে। মাইনাস আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, 2 মাইনাস আই আসে। এরকম কি আসে? তোমাদের সবার আনসার কি? তোমরা প্রথমে কি সবাই ভুল করছো? এই একটু সাবধান, 2 মাইনাস আই হয়, একটু সাবধান, খেয়াল করো, একটু সাবধান। গরম লাগতেছে আসলে, এটা খুলে ফেলা উচিত। 2 মাইনাস আই হয় না? আমি এতগুলো উত্তর মাইনাস আই দেখলাম। এই ভুল করছো কেন? 2 মাইনাস আই হবে, এত জনের উত্তর ভুল কেন? হ্যাঁ,
কোথায় ভুল করছো একটু সাবধান, কিন্তু এগুলোতে ভুল করা যাবে না। 2 - i। এখন এটার মডুলাস আর আর্গুমেন্ট বের করে ফেলো। তাহলে এটার মডুলাস কত হয় বলো তো? এটার মডুলাস হচ্ছে মডুলাস হয় √2² + 1 1 স্কোয়ার, যেটা হয় √5। আর আর্গুমেন্ট কত? এটা হচ্ছে 4th কোয়াড্রেন্টে, তাই না? এটা হচ্ছে 4th কোয়াড্রেন্টে। তো এটার আর্গুমেন্ট হচ্ছে নেগেটিভ tan ইনভার্স মডুলাস অফ y/x, নেগেটিভ tan ইনভার্স হাফ। ও, প্রশ্নে তুমি আই আর অনের পার্থক্য বুঝো নাই না? আচ্ছা, বুঝছি। কালকে এরকম একটা অঙ্ক করাইছিলাম, তোমরা কালকেরটা ভাবছো না? কালকে এখানে আমি 1 দিয়ে করাইছিলাম এরকম একটা অঙ্ক, তোমরা ওইটা ভাবছো? প্রশ্ন দেখতে হবে তো, প্রশ্ন দেখতে হবে তো। আচ্ছা, তো মডুলাস আর আর্গুমেন্ট বের হয়ে গেছে। এখন তুমি কি পোলার আকৃতিতে খুব ইজিলি নিতে পারবা। r ইন্টু cos থিটা প্লাস i সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে, আচ্ছা এগুলো কিন্তু সব ক্যালকুলেটর দিয়ে করা যায়, তোমরা জানো। আর 2টা ক্লাস করো, তারপর আমি ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা তোমাদের দিব, ঠিক আছে? আর 2টা ক্লাস করো, তারপর ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা দিব, সেখান থেকে এগুলো সব ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। মাইনাস tan ইনভার্স হাফ। ওকে, এবার হয়েছে সবার? ম্যাথ পারি, বাট ফার্স্ট আনসার দেওয়ার জন্য ভুল হয়েছে, এরকম তো করা যায় না। নেগেটিভ কেন হবে? এটা 4th কোয়াড্রেন্টে না? আমি শিখাইছি না মডুলাস আর আর্গুমেন্ট বের করার সময়? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আজকের টপিক শুরু করতেছি। এটা গত ক্লাসের টপিক ছিল, যারা পারো নাই তাদের অবস্থা কিন্তু খারাপ। তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করছো, আর যেমনেই ভুল করছো। ভুল মানে ভুল, ভুল করা যাবে না। ওকে, ঠিক আছে, আমরা আজকের টপিক শুরু করব। আজকে প্রথম যেই টপিকটা, যেই কনসেপ্টটা দেখবো, সেটা হচ্ছে অয়লারের ফর্মুলা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এখানে 3টা স্টার দাও। অ্যাডমিশন টেস্টের জন্য, একাডেমিকের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, বাট মাঝে মাঝে আসতে পারে। ঠিক আছে, তো অয়লারের ফর্মুলাটা হচ্ছে এরকম: e⁻i থিটা। ফর্মুলাটা একটু লেখো, e⁻i থিটা। ই হচ্ছে আমাদের ওই স্বাভাবিক লগারিদমের যে ভিত্তিটা, e⁻i থিটা। আই হচ্ছে ওই জটিল সংখ্যার একক, আর থিটা হচ্ছে একটা কোণ। এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি cos থিটা প্লাস i ইন্টু সাইন থিটা। এটা হচ্ছে অয়লারের ফর্মুলা। এটার প্রমাণটা আমি দেখাচ্ছি না, প্রমাণটা দেখানোর জন্য তোমাদের ক্যালকুলাস জানা লাগবে। তো এখনো যেহেতু তোমরা ক্যালকুলাস পড়ো নাই, এই জন্য আমরা এটার প্রমাণটা আপাতত দেখতেছি না, আপাতত জাস্ট এটা মনে রাখো। এটা হচ্ছে আমাদের অয়লারের ফর্মুলা, e⁻i থিটা সমান cos থিটা প্লাস i সাইন থিটা। e⁻i থিটা সমান cos থিটা প্লাস i সাইন থিটা, এটা হচ্ছে আমাদের অয়লারের ফর্মুলা। এখানে পরিবর্তনশীল হচ্ছে এই থিটাটা। খেয়াল করছো? পরিবর্তনশীল হচ্ছে এই থিটাটা, বাকি সবাই কিন্তু ধ্রুবক। আমাদের cos sin i এগুলো কিন্তু চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে থিটাটা। থিটার জায়গায় তুমি যে কোনো কোণ বসাইতে পারবা। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদের দেখাই e⁻i ইন্টু কত দিব, ধরো π/3। থিটার জায়গায় কত দিলাম? π/3। লেফট সাইডে π/3 দিছো, রাইট সাইডেও কি π/3 দিতে হবে। ইকুয়ালস টু cos π/3 প্লাস i ইন্টু সাইন π/3। বুঝছো? আমি জাস্ট অয়লারের ফর্মুলার দুই পাশে থিটার জায়গায় অন্য একটা কোণ বসাইছি। প্রমাণটা লাগবে না, আপাতত লাগবে না, জাস্ট এটা মনে রাখো, তাহলেই হবে। প্রমাণটা যখন ক্যালকুলাস পড়বা তখন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখন খুবই সুন্দর একটা কাহিনী হয়। তুমি যদি থিটার জায়গায় পাই বসায় দাও, দিলা, তাহলে রাইট সাইডেও পাই বসাইতে হবে না? বলো তো, cos পাই প্লাস i ইন্টু সাইন পাই। আমি জাস্ট এই ফর্মুলাটায় থিটার জায়গায় কি পাই বসাইছি। তাহলে দেখো তো কি হয়, e⁻i পাই, আর রাইট সাইডে কি আসতেছে? cos পাই। cos 180 ডিগ্রির ভ্যালু কত? -1 না? তো এটার ভ্যালু হচ্ছে -1 প্লাস i ইন্টু সাইন পাই। সাইন পাইয়ের ভ্যালু তো 0, i ইন্টু 0 0 হয়ে যাবে। এই -1টা তুমি এক পাশে নিয়ে আসো,
তাহলে কি দাঁড়ায় ই টু দি পাওয়ার আই ইন্টু পাই প্লাস 1 ইকুয়ালস টু 0। সবার লাস্টে যেই জিনিসটা আসছে এটা একটু খেয়াল করো তো, সবার লাস্টে সুন্দর একটা সম্পর্ক আসছে না? সবার সুন্দর একটা সম্পর্ক আসছে না? এই সম্পর্ক একটা সমীকরণ আসছে, এখানে কি কি আছে? ই ই হচ্ছে ওই আমাদের স্বাভাবিক লগারিদমের ভিত্তি, যার ভ্যালু হচ্ছে 2.7 সামথিং। ই এর ভ্যালু ক্যালকুলেটরে বের করা যায়। আর আই হচ্ছে জটিল সংখ্যার একক। পাই কি? পাই হচ্ছে আমাদের 3.1416। এরপর 1 আমাদের সংখ্যার একক বলা যায়। শূন্য, গণিতে শূন্য আবিষ্কার হয়েছে কিন্তু অনেক পরে, তাই না? তো এখানে দেখো গণিতের অনেকগুলা গুরুত্বপূর্ণ চিহ্ন আছে না? ম্যাথামেটিক্সের অলমোস্ট যতগুলা গুরুত্বপূর্ণ চিহ্ন আছে সবগুলাই একটা সমীকরণেই আছে। ই, আই, পাই, 1, 0। গণিতের যতগুলা গুরুত্বপূর্ণ চিহ্ন ওদের ম্যাক্সিমাম কি এখানেই চলে আসছে। এজন্য এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে বলা হয় ম্যাথামেটিক্সের সবচাইতে বিউটিফুল ইকুয়েশন, মোস্ট বিউটিফুল ইকুয়েশন অফ ম্যাথামেটিক্স। বুঝলাম? পরীক্ষার জন্য আসবে না, বাট এটা হচ্ছে আমাদের গণিতের সুন্দরতম সমীকরণ। কেন সুন্দরতম সমীকরণ? কারণ গণিতের যতগুলো আশ্চর্যজনক চিহ্ন আছে, এইটা নিয়ে আসলে গবেষণার শেষ নাই। এরপর আই নিয়ে তো গবেষণা আমরা মাত্র শুরু করছি। পাই নিয়ে তো গবেষণার শেষ নাই, এটা একটা অমূলদ সংখ্যা। বৃত্তের ব্যাসার্ধ আর কি পরিধি আর ব্যাসের অনুপাত হচ্ছে পাই। এরপর 1, 0, যতগুলো অ্যামেজিং জিনিসপত্র আছে সবগুলো একটা সমীকরণই আছে। এই ব্যাপারটা অনেক অ্যামেজিং না? এই জন্যই এই সমীকরণটাকে বলা হয় মোস্ট বিউটিফুল ইকুয়েশন অফ ম্যাথামেটিক্স, গণিতের সুন্দরতম সমীকরণ। বুঝছি? এটা কই থেকে আসছে? আমাদের অয়লারের সমীকরণ থেকে আসছে, এইটা থেকে। তো নিচের গুলো আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, বাট উপরের লাইনটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বুঝতে পারলাম সবাই? সবাই কি বুঝতে পারলাম? জাস্ট এই লাইনটা তোমাদের মনে রাখতে হবে। এটার ফর্মুলার প্রুফটা আমি দেখাচ্ছি না, দেখাইলে বুঝবা না, এখন ক্যালকুলাস পড়া লাগবে। জাস্ট আপাতত মনে রাখো ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা হচ্ছে অয়লারের ফর্মুলা। এই যে এইটাই হচ্ছে কি আমাদের অয়লারের সূত্র বা অয়লারের সমীকরণ। আচ্ছা, এখন অয়লারের সমীকরণ দেখা হলে আমরা জটিল সংখ্যার প্রকাশ এই টপিকটা আবার ফেরত যাব। আমরা জটিল সংখ্যার প্রকাশ এই টপিকটা আবার ফেরত যাব। আমরা গত ক্লাসে জটিল সংখ্যার প্রকাশ দেখছি না? আমাদেরকে একটা জটিল সংখ্যা, ধরো এই যে এই বিন্দুটা একটা জটিল সংখ্যা। আমরা এই জটিল সংখ্যাকে কয়টা ভাবে প্রকাশ করছি? আমাদের যে জটিল সংখ্যা ছিল সেটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই একদম প্রথম ক্লাসে কি এইভাবে দেখছিলাম। একটা জটিল সংখ্যা প্রকাশের উপায় হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এখন এই জটিল সংখ্যা প্রকাশের দ্বিতীয় আরেকটা উপায় দেখছিলাম, যেটাকে বলা হয় পোলার আকৃতি। আমাদের জটিল সংখ্যাটার পোলার আকৃতি কি ছিল একটু মনে করে দেখো তো। এই জটিল সংখ্যাটার মডুলাস যদি আর হয়, এই জটিল সংখ্যাটার মডুলাস যদি আর হয় এবং আর্গুমেন্ট যদি থিটা হয়, তাহলে এই জটিল সংখ্যাটার পোলার আকৃতি কি দাঁড়ায়? আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই না? এটা ছিল আমাদের জটিল সংখ্যার দ্বিতীয় প্রকাশ বা দ্বিতীয় আকৃতি, যেটাকে বলা হয় পোলার আকৃতি। পোলার আকৃতিকে আমরা এভাবেও লিখতে পারতাম, আর একটা অ্যাঙ্গেল দিয়ে থিটা। আমি গত ক্লাসে দেখাইছি এভাবে প্রকাশ করা যায়, এভাবেও প্রকাশ করা যায়। এখন তুমি পোলার আকৃতিটায় খেয়াল করো তো, কস থিটা প্লাস আই সাইন থিটা, এই জিনিসটা আসলে কি? কস থিটা প্লাস আই সাইন থিটা এই জিনিসটা আসলে কি? আগের স্লাইডটা খেয়াল করো, ই টু দি পাওয়ার আই থিটা, এটার ভ্যালুই কস থিটা প্লাস আই সাইন থিটা না? তাই তো? তার মানে এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা এই জিনিসটার ভ্যালু কি? ই টু দি পাওয়ার আই থিটা। তাইলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের আরটা আর এর মতোই থাকো, কস থিটা প্লাস আই সাইন থিটা, এটার জায়গায় আমি লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে জটিল সংখ্যার আরেকটা আকৃতি পেয়ে গেছি না? আর ই টু দি পাওয়ার আই থিটা। কেন হয়েছে? কারণ আমাদের ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা, অয়লারের ফর্মুলা থেকে। ঠিক আছে? তো এই যে জটিল সংখ্যার তৃতীয় আরেকটা আকৃতি পাইছি, এইটাকে বলা হয় অয়লারের আকৃতি। জটিল সংখ্যার অয়লার আকৃতি। প্রথমটা ছিল কার্তেশীয় আকৃতি, পরেরটা হচ্ছে পোলার আকৃতি, তৃতীয়টাকে বলা হয় অয়লার আকৃতি। বুঝছো? আমাদের জটিল সংখ্যার তৃতীয় যেই প্রকাশ সেটাকে বলা হয়
অয়েলার আকৃতি, ইংলিশ টার্মটা হচ্ছে এরকম, EULERS, অয়েলার। অয়েলার অয়েলার অনেক নাম করা একজন বিজ্ঞানী। অয়েলার্স ফর্ম বা অয়েলার আকৃতি। কেন এটাকে অয়েলার আকৃতি বলা হয়? তুমি অয়েলারের সমীকরণ থেকে এই আকৃতিটা আনছো। এটাকে মাঝে মাঝে পোলার আকৃতিও বলা হয়, কারণ পোলার আকৃতি আর অয়েলার আকৃতি একই জিনিস না, আর থিটাই তো অজানা রাশি, জাস্ট এক লাইনের ডিফারেন্স। বুঝতে পারলাম? তো জটিল সংখ্যার 3টা আকৃতি আমরা দেখে ফেলছি। আমাদের প্রথম আকৃতিটা ছিল কার্তেশীয় আকৃতি, দ্বিতীয়টা হচ্ছে পোলার আকৃতি, 3 নাম্বারটা কি অয়েলার আকৃতি, বা 3 নাম্বারটাকেও পোলার আকৃতিও বলে। বুঝছো? আমরা জটিল সংখ্যার আরেকটা আকৃতি দেখে ফেললাম। ওকে, সবার লেখা হয়েছে আশা করি। এই চিত্রগুলো আঁকানোর দরকার নেই, তুমি পরে আঁকায় নিও, আপাতত বোঝো। ঠিক আছে, এবার আমাকে এইটা বলো তো, কোশ্চেনটা পড়ো। কি বলছে? আমাদেরকে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, তাই না? এইটা তো জটিল সংখ্যা, এখন বুঝতে পারতেছো নিশ্চয়ই। এটা একটা জটিল সংখ্যা না? কোন আকৃতি দেওয়া আছে? অয়েলার আকৃতিতে দেওয়া আছে, তাই তো? কি চাইছে? এই জটিল সংখ্যাটার মডুলাস এন্ড আর্গুমেন্ট। তো অয়েলার আকৃতি যদি দেওয়া থাকে, আমাদের আদর্শ অয়েলার আকৃতি কোনটা? আর e⁻i থিটা। এটাই তো অয়েলার আকৃতি, যেখানে আর হচ্ছে জটিল সংখ্যাটার মডুলাস, থিটা হচ্ছে আর্গুমেন্ট, তাই না? আমরা কিন্তু তাই দেখছিলাম। আমরা পোলার আকৃতি থেকেই কিন্তু অয়েলার আকৃতিতে নিচ্ছি। পোলার আকৃতির আর এই আর তো সেম, তার মানে এটাই মডুলাস, থিটাটাই কি আর্গুমেন্ট। এখন তুমি এটার সাথে কম্পেয়ার করো, এটার সাথে আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া আছে সেটা যদি কম্পেয়ার করো, 5e⁻i × π/4, তাহলে মডুলাস কত বলো তো? 5। আর্গুমেন্ট কত? π/4। ঠিক আছে, তো এই যে জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যাটার মডুলাস হচ্ছে 5, আর্গুমেন্ট হচ্ছে π/4। এখন এইটাকে আমি তোমাকে যদি বাকি দুইটা আকৃতিতে নিয়ে যাইতে বলি, পারবা না? বলো তো, এইটাকে আমি তোমাকে যদি বাকি দুইটা আকৃতিতে নিয়ে যাইতে বলি, কার্তেশীয় আর পোলারে, তুমি পারবা না? পারবা নিশ্চয়ই। পোলার কি হবে? এটার পোলার আকৃতি হবে r × cos θ + i sin θ। থিটার ভ্যালু হচ্ছে π/4 প্লাস i sin π/4। ঠিক আছে, এটাই কি আমাদের পোলার আকৃতি। এখন এটাকে যদি কার্তেশীয় আকৃতিতে নিতে যাই, জাস্ট গুণ করে দিবা। cos π/4 এর ভ্যালু কত? 1/√2। cos π/4 এর ভ্যালু কত? 1/√2। আমি যদি এটাকে কার্তেশীয় আকৃতিতে নিতে বলি, 5 × 1/√2 প্লাস i × sin π/4, ওর ভ্যালু হচ্ছে 1/√2। তো এখন তুমি যদি গুণ করে দাও, তাহলে যেটা থাকবে 5/√2 প্লাস i × 5/√2। বোঝা গেল তো? তো অয়েলার আকৃতি থেকে তুমি যে কোনো আকৃতিতে নিয়ে যেতে পারবে, আর যে কোনো আকৃতি থেকে অয়েলার আকৃতিতে আসতে পারবে না। কি লাগবে? মডুলাস আর্গুমেন্ট লাগবে, তাইলেই হয়, তাই না? মডুলাস আর আর্গুমেন্ট জানলেই কি তুমি জটিল সংখ্যার অয়েলার আকৃতি বের করে ফেলতে পারো। ঠিক আছে, π/4 কিভাবে? কম্পেয়ার করো না, r e⁻i θ, এই যে এটার সাথে কম্পেয়ার করো। এই যে এখানে কি আছে? π/4, i এর সাথে যেটা আছে ওইটাই কি আর্গুমেন্ট। ঠিক আছে, ওকে। ছোট্ট একটা অঙ্ক করব, এটা বুয়েটে আসছে 10 নাম্বারের জন্য। 10 নাম্বারের জন্য দেখো কি বলছে। r e⁻i θ = এইটা হলে r থিটার মান বের করতে বলছে। করাইছি না এরকম অঙ্ক? বলো তো, কোয়েশ্চেনটা একটু ঘুরায় দিছে, বাট এরকম অঙ্ক করাইছি। r e⁻i θ = এইটা হলে তোমাকে r থিটার মান বাইর করতে বলছে। r থিটা আসলে কি বাইর করতে বলছে? মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলছে না? ডিরেক্টলি বলে নাই, কোশ্চেনে কি ডিরেক্টলি বলছে মডুলাস আর আর্গুমেন্ট বের করতে? না, তোমাকে অয়েলার আকৃতি দিয়ে দিছে, এইটা ইকুয়ালস টু একটা জটিল সংখ্যা। এখন অয়েলার আকৃতি থেকে তো বোঝাই যায় এই অয়েলার আকৃতিটার আর কি মডুলাস, থিটা কি আর্গুমেন্ট। তো ঘুরায় পাচায় তোমাকে কি বাইর করতে বলছে? এই জটিল সংখ্যাটার মডুলাস আর আর্গুমেন্ট। এরকম একটা অঙ্ক আমরা করছি না? গত ক্লাসেই কিন্তু করছি। গত ক্লাসে করছিলাম না আগের ক্লাসে? এটাকে সিম্পলিফাই করে তারপর করতে হয়, তাই না? কোশ্চেনটা তুলো সবাই, কোশ্চেনটা তুলো সবাই। তোমাকে জাস্ট মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলছে। একটু তোলার ক্ষেত্রে একটু ফাস্ট হইতে হবে।
আমাদের এই যে জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যাটার মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলছে। তো আমরা লিখি আর e⁻i থিটা। এটার মডুলাস আর আর্গুমেন্ট সরাসরি তো বের করা যায় না, তাই না? এটাকে আর্গুমেন্ট আর মডুলাস বের করার জন্য আদর্শ আকৃতি নিতে হবে। আদর্শ আকৃতি যেন কেমনে নেয়? কি বলছিলাম? আমাদের ভগ্নাংশের হরে কোনো জটিল সংখ্যা থাকতে পারবে না, হরে কোনো আই থাকতে পারবে না। আমাদের ভগ্নাংশটার হরে কোনো আই থাকতে পারবে না। এটার জন্য আমরা যেটা করব, হরের অনুবন্ধী দিয়ে উপরে আর নিচে গুণ করব। আমরা আলাদাভাবে এটা সিম্পলিফাই করব। আমরা প্রথমত যেটা করব, এটাকে আলাদাভাবে সিম্পলিফাই করব, এটাকে আলাদাভাবে সিম্পলিফাই করব, পরে যোগ করে দিব। তুমি চাইলে দুটো একসাথে সিম্পলিফাই করতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়, ঠিক আছে? বাট বেটার হচ্ছে তুমি এটাকে আলাদাভাবে সিম্পলিফাই করো, এটাকে করো, তারপর যোগ করে দাও। এখন এটাকে যদি আলাদাভাবে সিম্পলিফাই করতে যাও, তুমি লব আর হরকে কি 2 + 3i ইন্টু 2 - 3i, হরের অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা, হরের অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা। তো এখানে হরের অনুবন্ধী হচ্ছে কি 2 - 3i, এইটা দিয়ে আমি লব আর হরকে গুণ করলাম। সেম কাজটা পরেরটার ক্ষেত্রে করবা, বুঝছো? 1 - 2i, এইটার অনুবন্ধী কত? 1 + 2i, হরের অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা, 1 + 5i ইন্টু 1 + 2i। এইবার সিম্পলিফাই করো। যদি সিম্পলিফাই করো তাহলে দেখো নিচে কি থাকে, 2² + 3² থাকবে। আমি এক লাইন স্কিপ করে দিছি, তোমরা পারবা। দেখো a + b ইন্টু a - b না, a² - b² আসে, 2² - 3² i² আসে, i² এর ভ্যালু তো -1 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, বুঝছো কি করছি? আবার বলি, a + b ইন্টু a - b কি আসবে? a² - b², 2² - 3² i², 2² - 3² i² এর ভ্যালু তো -1, তো -3² কি প্লাস হয়ে যাবে, যে 2² + 3²। এক লাইন স্কিপ করছি, তোমরাও পারবে এটা, ঠিক আছে? আচ্ছা, এবার উপরে গুণ করো, 3 × 6 - 9i + 4i - 6i², তাই না? 3 × 6 - 9i + 4i - 6i²। আচ্ছা, আর ওইটার নিচে থাকে 1 + 4², 1 + 2², বুঝছো? 1² + 2², মাইনাস হওয়ার কথা ছিল, বাট i² এর কারণে মাইনাসটা প্লাস হয়ে গেছে। আর উপরে কি খেয়াল করো তো, 1 + 2i, জাস্ট গুণ করতেছি, প্লাস 5i + 10i²। এখন তুমি যদি যোগ করো, একটু সিম্পলিফাই করো, দুইটা ভগ্নাংশ না, এই দুইটা ভগ্নাংশ একটু সিম্পলিফাই করো। প্রথমটা যদি সিম্পলিফাই করো, তোমরা একটু হাতে হাতে করো, আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। সবাই একটু হাতে হাতে করো তো, যোগ বিয়োগ করো, হাতে হাতে যোগ বিয়োগ করো। 12 - 5i, 12 - 5i, যে 6 আর 6 12, 12 - 5i ডিভাইডেড বাই 13, 12 - 5i ডিভাইডেড বাই 13, এটা হচ্ছে এই জিনিসটার ভ্যালু আসে। আর রাইট সাইডের যেটা ভ্যালু, ওটা হয় সবাই একটু করো, -9 + 7i বাই 5, নিচে আসে 5 আর উপরে হয় -9 + 7i ডিভাইডেড বাই 5, ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা, অনেকেই করে ফেলছে, সুন্দর। এখন এই দুইটা জাস্ট লসাগু করবা, নিচে কত হয়? 5 × 13 = 65, নিচে হয় 5 × 13 = 65, আর উপরে যেটা হয়, একটু জাস্ট যোগ বিয়োগ করো সবাই একটু যোগ বিয়োগ করো। যোগ বিয়োগ করতে কিন্তু অনেকেরই ভুল হয়। এটা যেহেতু বুয়েটে আসছে, বুয়েটে ক্যালকুলেটর অ্যালাউড, এটা ক্যালকুলেটর দিয়ে জাস্ট 10 সেকেন্ডে করে ফেলা যায়। -57 + 66i, এটাই কি আমাদের এই জটিল সংখ্যাটা। এটাকে যদি আরেকটু সুন্দর করে লেখো, -57/65 + 66i, 66/65i, এটা। এখন এটার মডুলাসের আর্গুমেন্ট বের করতে হবে। তো এটার মডুলাসের আর্গুমেন্ট বের করো। এটার মডুলাস হবে r = √57/65, মাইনাসটা দেওয়ার না দেওয়া অসুবিধা নাই, প্লাস 66/65 তার হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা একটু ক্যালকুলেট করে নিবা কত হয়। আর এটার আর্গুমেন্ট হবে, এটা কোন কোয়াড্রেন্টে বলো তো? এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই না? তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয় পাই মাইনাস tan inverse modulus of y by x, tan inverse modulus of 66/65 minus
57/65, যেটা হয় পাই মাইনাস ট্যান ইনভার্স 66/57। বুঝতে পারলাম সবাই? বলো। থিটার ভ্যালু ডিগ্রিতে যারা আনছো, ঠিক আছে ঠিক আছে, ডিগ্রিতে যারা আনছো 130 দশমিক সামথিং হয়। এই সবাই বুঝছি তো? সবাই বুঝছি তো? বুয়েটে আসছে, বুঝতেই পারতেছো? ওকে, আমরা এখন পরের টপিকে যাচ্ছি। সবার লেখা শেষ হয়েছে? আমরা এখন পরের টপিকে যাচ্ছি। পরের টপিকটা একটু একটু অ্যাডভান্সড। হ্যাঁ, এগুলো সরাসরি একাডেমিকে আসবে না, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসতে পারে, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির অ্যাডমিশনে আসতে পারে। দেখো কি বলছে, আই টু দি পাওয়ার আই। এবার কি আই এর মাথায় একটা জটিল সংখ্যা দিয়ে দিছে না? আই টু দি পাওয়ার আই এবং আই টু দি পাওয়ার মাইনাস আই, এদের মান বের করতে বলছে এবং এদের মডুলাসের আর্গুমেন্ট বের করতে বলছে। কাহিনী বুঝছো কি বলছে? এই যে আই টু দি পাওয়ার আই, এটাও একটা জটিল সংখ্যা হবে, তাই না? এই জটিল সংখ্যাটা ফার্স্টে তুমি বের করবা। মান বের করা মানে কি? ওই জটিল সংখ্যাটাকে আদর্শ আকৃতিতে নিয়ে যাওয়া, এক্স প্লাস আই ওয়াই এই আকৃতিতে নিয়ে যাওয়া। তারপর ওই জটিল সংখ্যাটার মডুলাসের আর্গুমেন্ট বের করতে হবে। সবাই একটু প্রশ্নটা তোলো। আই টু দি পাওয়ার আই আর আই টু দি পাওয়ার মাইনাস আই, তাড়াতাড়ি লিখতে হবে। আই টু দি পাওয়ার আই আর আই টু দি পাওয়ার মাইনাস আই এর মান বের করতে বলছে। আমরা প্রথমে আই টু দি পাওয়ার আই এটা বের করি। আই টু দি পাওয়ার আই, এটা একটা জটিল সংখ্যা, আমাকে এইটার মান বের করতে হবে, এটাকে সিম্পলিফাই করতে হবে। এইটাকে সিম্পলিফাই কেমনে করা যায়? এটাকে সিম্পলিফাই করা বেশ কঠিন, কিন্তু তুমি যেহেতু অয়লার আকৃতি পড়ে ফেলছো, অয়লার আকৃতির সাহায্যে এটা খুব ইজিলি সিম্পলিফাই করা যায়। তুমি খেয়াল করো তো, এই যে নিচের আইটা, নিচের আইটা, এই আয়ের মডুলাস কত? আমাদের এই যে আই, এই আইটার মডুলাস কত? 1 না? এই আয়ের মডুলাস কত বলো? মডুলাস অফ আই সেটা হচ্ছে 1, তাই না? এই আয়ের মডুলাস হচ্ছে 1, আর্গুমেন্ট কত? পাই/2, তাই না? তাই তো, আই এর মডুলাস হচ্ছে 1, তাই না? আর্গুমেন্ট হচ্ছে পাই/2, শিখাইছি কিন্তু। তো এই যে আই, এইটার অয়লার আকৃতি, এটাকে আমি যদি অয়লার আকৃতিতে লিখি তাহলে কি থাকে? ই টু দি পাওয়ার আই পাই/2 না? বলো, আই এর অয়লার আকৃতি কি হয়? আর ইন্টু ই টু দি পাওয়ার আই পাই/2 বা ই টু দি পাওয়ার আই পাই/2। বুঝতে পারলাম? আমাদের এই যে নিচের আইটা, তার অয়লার আকৃতি কিন্তু আমরা লিখে ফেলছি। এটার মডুলাস হচ্ছে 1, আর্গুমেন্ট হচ্ছে পাই/2। তো আমি এই আইটার অয়লার আকৃতি লিখে ফেলছি। অয়লার আকৃতি লেখার সুবিধাটা কি হয়েছে? আমাদের এই যে জটিল সংখ্যাটা জেড, এখন আমি যেটা করব, এই বক্সের মধ্যে যেই আই, সেই আয়ের জায়গায় আয়ের অয়লার আকৃতিটা বসাবো। বুঝছো? আমাদের যেই জটিল সংখ্যাটা ছিল আই টু দি পাওয়ার আই, সেখানকার এই বক্সের মধ্যে যেই আই, সেটার অয়লার আকৃতিটা আমি এখানে বসাবো। কেন বসাবো একটু পরেই টের পাবা। দেখো, এই বক্সের আয়ের জায়গায় আমি যদি অয়লার আকৃতি বসাই ই টু দি পাওয়ার আই পাই/2, তাহলে এমন কিছু পড়ে থাকে না? বুঝো বুঝো কাহিনী বুঝো কি করছি আমি? জাস্ট এই যে আই টু দি পাওয়ার আই এর মধ্যে বক্সের মধ্যে নিচের যে আই, ওইটার অয়লার আকৃতিটা বসায় দিছি। বসায় দেওয়ার কারণে যেটা হয়েছে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো না? এ টু দি পাওয়ার বি, তার মাথায় যদি আরেকটা পাওয়ার থাকে সি, এটা গুণ হয়ে যায় না? বুঝছো তো? পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা গুণ হয়ে যায়, এ টু দি পাওয়ার বিসি। এখন ই এর মাথায় আই পাই/2 আছে, তার মাথায় আরেকটা পাওয়ার আছে আই, তো এই দুইটা গুণ হয়ে যাবে না? এই দুইটা এখন যদি গুণ হয়, এই দুইটা এখন যদি গুণ হয় তাহলে কি থাকবে? ই টু দি পাওয়ার আই স্কোয়ার পাই/2 না? জাস্ট এই যে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হয়েছে, এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হয়েছে। এখন আই স্কোয়ারের ভ্যালু কত? এখন আই স্কোয়ারের ভ্যালু কত? -1 না? আমাদের আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। তো আমাদের যেই জটিল সংখ্যাটা সেটা দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার -পাই/2। বুঝছো? এই যে আই স্কোয়ারের ভ্যালু -1, তার মানে আমাদের যেই জটিল সংখ্যাটা আসছে সেটা কি দাঁড়াচ্ছে? ই টু দি পাওয়ার -পাই/2, ই টু দি পাওয়ার -পাই/2। এটাই অ্যাকচুয়ালি কোনটা? আই টু দি পাওয়ার আই। বুঝতে পারলাম? আই এর মডুলাস 1 কিভাবে? তুমি কি পড়ো নাই আগের ক্লাসটা?
মডুলাস মানে কি? রুট ওভার অফ বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। আই এর বাস্তব অংশ কত? 0। কাল্পনিক অংশ কত? 1। রুট ওভার অফ 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কি 1 হয়। তো আই এর মডুলাস হচ্ছে 1, আর্গুমেন্ট কত? π/2। ওকে, থিটা 90 কেন? আই এর আর্গুমেন্ট 90 না, π/2 না? এই তোমরা গত ক্লাস করো নাই? গত ক্লাস করো নাই? আই এর আর্গুমেন্ট কত? আই এর আর্গুমেন্ট π/2, গত ক্লাসে কিন্তু পড়াইছি। আচ্ছা, তার মানে আমাদের এই যে জটিল সংখ্যা i⁻i, সেটা সিম্পলিফাই হয়ে এই ভার্সনটা হয়েছে না? এখন এই যে এইটা আসছে, এইটা আসলে একটা বাস্তব সংখ্যা না? তুমি এটা ক্যালকুলেটরে বসায় দাও, এটার মান কত আসে। এটাই কি i⁻i? i⁻i কে সিম্পলিফাই করেই কি আমি এটা পাইছি? i⁻i কে সিম্পলিফাই করেই আমি এটা পাইছি। এখন এই যে সংখ্যাটা, এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা। এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা, তুমি ক্যালকুলেটরে জাস্ট বসায় দেখো, যেই জিনিসটা আসছে এটা একটা বাস্তব সংখ্যা, e⁻−π/2। সবাই ক্যালকুলেটরে এটা বসাও, e⁻−π/2, যেটা হয় 0.207। এই যে এইটার ভ্যালু আসে 0.207। তো এটা একটা বাস্তব সংখ্যা না, এবং ধনাত্মক বাস্তব সংখ্যা। তো ধনাত্মক বাস্তব সংখ্যার মডুলাস কি? ওই সংখ্যাটা নিজেই। আর্গুমেন্ট কি? 0। আর্গুমেন্ট কি? 0। দেখছি না, যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যার মডুলাস ওই সংখ্যাটা নিজেই, আর্গুমেন্ট কি? 0। তো আমাদের এই যে জটিল সংখ্যা z, তার মডুলাস অফ z কত পাইলাম? e⁻−π/2। এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা, এই ভ্যালুটা বাস্তব সংখ্যা, এখানে জটিল বলে কিছু নাই, এখানে আই বলতে কিছু আছে না। আর এইটার আর্গুমেন্ট কত? এটা একটু অ্যাডভান্স টপিক, যারা বুঝতেছো খুবই ভালো। এটার আর্গুমেন্ট কত? বাস্তব সংখ্যা এবং ধনাত্মক, এটার আর্গুমেন্ট হচ্ছে 0। একটা রিক্যাপ দেই সবাই। তোমাকে i⁻i এটার মান ফার্স্টে বের করতে বলছে। এটার মান বের করতে বলা মানে, আচ্ছা দ্বিতীয়টা ফার্স্টে ভুলে যাও, এটা আমরা এখনো করতেছি না, আমরা জাস্ট প্রথমটা করতেছি। এই জটিল সংখ্যাটার মান বের করতে বলছে। মান বের করা মানে এটাকে হচ্ছে আদর্শ আকৃতিতে নিয়ে যাওয়া, বুঝছো? a+ib ওই আকৃতিতে নিয়ে যাওয়া। তারপর মডুলাসের আর্গুমেন্ট বের করতে বলছে। এখন এই যে i⁻i ঝামেলা করতেছে, আই এর মাথায় আই চলে আসছে, একটা জটিল সংখ্যার মাথায় আরেকটা জটিল সংখ্যা চলে আসছে। তো এই আই এর মাথা থেকে আই কেমনে নামাবো, ওটা আমাদের খুঁজতে হবে। এখানে আমাদের হেল্প করবে অয়লার আকৃতি, জটিল সংখ্যার অয়লার আকৃতি আমাদের এখানে হেল্প করবে। তো এই যে ভেতরের আইটার কথা চিন্তা করো। আই এর মডুলাস হয় 1, তুমি মডুলাসের ফর্মুলা অ্যাপ্লাই করো। আই এর আর্গুমেন্ট হয় π/2, তাই না? আই কোথায় থাকে? আই আমাদের ইমাজিনারি অ্যাক্সিসের এই যে এখানটায় থাকে, ওর আর্গুমেন্ট π/2। তো এটাই আমি লিখলাম আই এর মডুলাসের আর্গুমেন্ট। তো আই এর মডুলাসের আর্গুমেন্ট জানলে সেটাকে আমি অয়লার আকৃতিতে নিয়ে যেতে পারলাম। এই যে আইকে অয়লার আকৃতিতে নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম? তুমি আয়ের এই অয়লার আকৃতিটা এই বক্সের আয়ের জায়গায় রিপ্লেস করে দাও, তাইলেই বুঝতে পারবা। রিপ্লেস করে দিলাম, তাহলে কি আসে? এই আয়ের জায়গায় হচ্ছে এই আয়ের অয়লার আকৃতি e⁻i⁻2। এই যে এটাই কিন্তু আয়ের ভ্যালু e⁻i⁻2, তার মাথায় আই। পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে কি হয়? ওই যে ওখানে লেখা আছে গুণ হয়। তো এই দুইটা পাওয়ার তুমি যদি গুণ করো, এই পাওয়ারটা আর এই পাওয়ারটা যদি গুণ করো, e⁻i² আসবে। আই স্কোয়ারের ভ্যালু -1, তো -1 যদি হয় আমাদের জেড এর ভ্যালু কি হয়? e⁻π/2। এটাই কিন্তু জটিল সংখ্যাটা। খেয়াল করে যে i⁻i, এই যে i⁻i, এইটাকে সিম্পলিফাই করেই কি আমি এটা টানছি না? মানে i⁻i এর ভ্যালুটাই হচ্ছে এইটা, এবং এইটা একটা বাস্তব সংখ্যা। ব্যাপারটা কত অ্যামেজিং, খেয়াল করছো? আই একটা জটিল সংখ্যা, তার মাথায় তুমি আরেকটা জটিল সংখ্যা দিছো, সেটা বাস্তব সংখ্যায় কনভার্ট হয়েছে। অ্যামেজিং না ব্যাপারটা? তাই তো? এখন এটা একটা বাস্তব সংখ্যা এবং ধনাত্মক বাস্তব সংখ্যা, ক্যালকুলেটরে বসায় দেখো। তো যে কোনো বাস্তব সংখ্যার মডুলাস কি? ওই সংখ্যাটা নিজেই যদি ধনাত্মক হয়, আর্গুমেন্ট কি? 0। এই বুঝতে পারলাম এটার আর্গুমেন্ট 0 হয় কেমনে? এটা তো একটা বাস্তব সংখ্যা। হাই রে, তোমরা ক্লাসে কি মনোযোগ দাও না? আমি তোমাদের বারে বারে বলছি, একটা ক্লাস করার আগে গত ক্লাসে যা পড়াইছি ওগুলা একটু দেখে আসবা। খেয়াল করো, ধনাত্মক বাস্তব সংখ্যা, এই ভ্যালুটা তুমি ক্যালকুলেটরে বসায় দেখো, 0.207 সামথিং কিছু একটা আসবে। একটা ধনাত্মক বাস্তব সংখ্যা কই থাকে? এইখানে থাকে না? তো ওর আর্গুমেন্ট কত? তুমি যে এই দুটা কানেক্ট করলে সেটা বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ তৈরি করবে, এই রেখাটা এই দিকের সাথে কত কোণ তৈরি করে? 0। বুঝছো? আমাদের এই যে e⁻π/2 এই সংখ্যাটা, এটাই তো আমাদের কাঙ্ক্ষিত জটিল সংখ্যা। এটাই কিন্তু কি i⁻i কে সিম্পলিফাই করেই কিন্তু এটা পাইছি।
এটা কোথায় আছে? এই যে এখানটায় আছে। এটা একটা বাস্তব সংখ্যা। বুঝতে পারলাম। হুম, এখন তো বুঝলাম সবাই আর্গুমেন্ট জিরো কেমনে হয়। এই জিনিসটা একটা বাস্তব সংখ্যা না, এটা দেখে বিদঘুটে লাগতেছে, বাট এটা তো বাস্তব সংখ্যা। তুমি ক্যালকুলেটরে বসায় দেখো না, 0.207 হয় এর ভ্যালু। ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা কি এখানে থাকবে। আমরা গত ক্লাসে দেখিয়ে আসছি একটা বাস্তব সংখ্যার আর্গুমেন্ট কত, 0 0। বুঝছো? এটা কিন্তু অয়লার আকৃতি না, সাবধান। এটা কিন্তু অয়লার আকৃতি না। অয়লার আকৃতিতে একটা আই থাকবে, e⁻i থিটা। এখানে কি আই আছে? এখানে যদি একটা আই থাকতো তখন সেটা অয়লার আকৃতি হইতো। এটা নিয়ে গ্যাঞ্জাম লাগছে, তাই না? চোখ মুখ খেয়াল করে দেখতে, মানে চোখ খুলে দেখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আই নাই। আমাদের অয়লার আকৃতি আমি যদি তোমাদের দেখাই, আমাদের অয়লার আকৃতি ছিল এরকম, আর e⁻i থিটা। ওখানে কি আই আছে? না। আইটা থাকলে সেটা অয়লার আকৃতি হইতো, তখন আমাদের আর্গুমেন্ট কি? -π/2 হইতো। এইবার ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা নাই। যারা বুঝতেছে না অসুবিধা নাই, এটা তো মানে একটু কমপ্লেক্স জিনিসপত্র, আর প্রথম প্রথম জটিল সংখ্যা পড়তেছ, সামনে একদম ক্লিয়ার হয়ে যাবে, সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্যারা নাই। শুরুতেই এত কমপ্লেক্স জিনিস পড়ে ফেলতেছ, তোমরা অনেক আগায় থাকবা, এটা হচ্ছে মেইন কথা। এগুলো নর্মালি অ্যাডমিশন টাইমে পড়ানো হয়। পরে অ্যাডমিশন টাইম তো কম থাকে, পোলাপান না বুঝে প্যানিক করা শুরু করে। ওকে, পরেরটা এবার করো তো সবাই, আমি করে দিচ্ছি তোমাদের সাথে সাথে, ভয় পাওয়ার কিছু নাই, বাট করো, নিজেরা একটু করার ট্রাই করো। আমাদের পরের যে জটিল সংখ্যা সেটা হচ্ছে i⁻⁻i। মাথা থেকে আইটা নামাইতে হবে। মাথা থেকে আইটা নামানোর উপায় হচ্ছে ওই অয়লারের আকৃতি। এখন এই যে ভেতরের আই, এই আইটা চিন্তা করো, এই আইটাকে আমরা অয়লার আকৃতিতে নিয়ে যাব। আই এর মডুলাস হয় 1, আর্গুমেন্ট হয় π/2। এটাকে আমি যদি অয়লার আকৃতিতে লিখি 1 × e⁻i⁻2, ঠিক আছে, অয়লার আকৃতিতে লিখলাম, আর e⁻i থিটা। তো এটার অয়লার আকৃতি হলো e⁻i⁻2, জাস্ট আগের কনসেপ্টই। এখন এই জিনিসটা তুমি এখানে বসায় দিবা, এই যে আই এর অয়লার ফর্মটা তুমি এই বক্সের মধ্যে বসায় দিবা। তো বক্সের মধ্যে যদি বসাও, আমাদের z = কি থাকে, e⁻i⁻2, তার মাথায় হচ্ছে নেগেটিভ আই। এখন নেগেটিভ আই আর এটা যদি গুণ করে তাহলে কি থাকে, e⁻² π/2 -1। দেখো i² এর ভ্যালু তো -1, মাইনাস মাইনাস কি +1 হয়ে যাবে। তো আমাদের যে জটিল সংখ্যাটা দাঁড়ায়, আমাদের যে জটিল সংখ্যাটা z, এটাই কি ছিল, i⁻⁻i ছিল না? ওটাকেই আমি সিম্পলিফাই করে কি পাইছি, e⁻π/2, তাই না? এই যে i² এর ভ্যালু হচ্ছে -1, মাইনাস মাইনাসে প্লাস, এটাকেই সিম্পলিফাই করে কি এই জিনিসটা পাইছি। এখন যেটা আসছে সবার লাস্টে, ওটা একটা বাস্তব সংখ্যা না? এখানে আই বলতে কিছু আছে না, আই বলতে কিছু আছে না, এটা একটা বাস্তব সংখ্যা এবং ধনাত্মক বাস্তব সংখ্যা। ক্যালকুলেটরের ভ্যালু বসায় দেখো, এটা ধনাত্মক বাস্তব সংখ্যা। তো এই যে এই জেড এর মডুলাস, আমাদের জেড এর মডুলাস অফ জেড এভাবে লেখে, বা তুমি আর দিয়েও প্রকাশ করতে পারো, মডুলাস অফ জেড বা মডুলাস অফ জেড এভাবেও লেখে। একটা জটিল সংখ্যার মডুলাসকে তুমি যেমনি প্রকাশ করো, অসুবিধা নেই, বুঝছো? তো মডুলাস অফ জেড = কত আসে, যেহেতু ধনাত্মক বাস্তব সংখ্যা, একটা ধনাত্মক বাস্তব সংখ্যার মডুলাস ওই সংখ্যাটা নিজেই। আর্গুমেন্ট কত? যেহেতু ধনাত্মক তাই আর্গুমেন্ট হচ্ছে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান। বুঝলাম সবাই? হ্যাঁ, এবার সবাই পারছো, সুন্দর সুন্দর, এইবার সবাই পারছো। আচ্ছা, এবার আমরা পুরাতন একটা টপিকে ব্যাক করব। দেখো, জটিল সংখ্যার গুণার ভাগ আমরা দেখছি না? আমরা দ্বিতীয় ক্লাসেই জটিল সংখ্যার গুণার ভাগ দেখছিলাম, কিন্তু গুণার ভাগের ভিজুয়ালাইজেশনটা দেখি নাই। মানে গুণার ভাগ করলে আমরা যোগ বিয়োগের সময় সামান্তরিক সূত্র দেখছিলাম না? দুইটা জটিল সংখ্যা যোগ হলে খুব সুন্দর করে চিত্র আঁকায় দেখাইছি কি করলে কি হয়, কিন্তু ভাগ করলে আর গুণ করলে কি হয় সেটা কিন্তু দেখাই নেই, কারণ তখন দেখাইলে বুঝতা না, এখন বুঝবা। এখন আমি সেটা দেখাবো। দুইটা জটিল সংখ্যা তুমি যদি গুণ করো আর ভাগ করো, তাহলে সেটা আর্গান্ট ডায়াগ্রামে চিত্র আঁকায় ভিজুয়ালাইজ করাবো তোমাদের। ব্যাপারটা একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিবা, খেয়াল করো। জটিল সংখ্যার গুণ আর ভাগ, আমরা এখন জটিল সংখ্যার গুণ দেখব।
আমরা গুণ অলরেডি দেখে আসছি, কিভাবে গুণ করতে হয় সেটা আমরা দেখে আসছি। এখন একটু ফিল করার চেষ্টা করবে ব্যাপারটা। ধরো আমাদের কাছে একটা জটিল সংখ্যা আছে z1, আমাদের কাছে একটা জটিল সংখ্যা আছে z1। আমরা এটাকে কি করব, অয়লার আকৃতিতে লিখব। এই জটিল সংখ্যাটার মডুলাস হচ্ছে 1, এই জটিল সংখ্যাটার মডুলাস হচ্ছে 1, আর্গুমেন্ট হচ্ছে ধরো θ1। আমরা জটিল সংখ্যাটাকে অয়লার আকৃতিতে লিখলাম, ঠিক আছে? এই জটিল সংখ্যাটার মডুলাস r1, আর্গুমেন্ট θ1, আমি এটাকে অয়লার আকৃতিতে লিখলাম। আরেকটা জটিল সংখ্যা z2, এটাকেও আমরা অয়লার আকৃতিতে লিখলাম। এর মডুলাস ধরো r2, আর্গুমেন্ট হচ্ছে θ2। যে কোনো জটিল সংখ্যাকে তুমি অয়লার আকৃতিতে লিখতে পারবা। লিখলাম। এখন এই দুটো জটিল সংখ্যা আমরা গুণ করব। যদি গুণ করি তাহলে খেয়াল করো তো কি হয়, z1 ইন্টু z2 কি হবে, তুমি এই দুটা গুণ করো, r1 ইন্টু e টু দি পাওয়ার i θ1 ইন্টু r2 e টু দি পাওয়ার i θ2, জাস্ট গুণ করে দিছি। এখন r1 r2 এই দুটো একসাথে নিয়ে আসো, r1 r2 e টু দি পাওয়ার i θ1 আর e টু দি পাওয়ার i θ2 দুটো একসাথে থাকলো। দেখো তোমরা ছোট ক্লাসে সূচকের ফর্মুলা শিখছো না, e টু দি পাওয়ার একটা ভ্যালু ইন্টু e টু দি পাওয়ার আরেকটা ভ্যালু, এই দুটো গুণ করলে কি হয়, ওই দুটো জাস্ট যোগ হয়ে যায় না? সূচকে যারা আছে ওই দুটো জাস্ট যোগ হয়ে যায়। r1 r2 e টু দি পাওয়ার i ইন্টু θ1 প্লাস θ2। বুঝছো কি করছি? সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করছি, e টু দি পাওয়ার i θ1 ইন্টু e টু দি পাওয়ার i θ2, এটা হলে কি, ওই সূচক দুটো জাস্ট যোগ হয়ে যাবে। এখন আমাদের যে দুটো জটিল সংখ্যার গুণফল, সেটাও তো একটা জটিল সংখ্যাই হবে, তাই না? আমাদের যেই দুটা জটিল সংখ্যার গুণফল z1 ইন্টু z2, সেটাও একটা জটিল সংখ্যা হবে। ওই জটিল সংখ্যাটাই অয়লার আকৃতিতে চলে আসছে না? সবার লাস্টের লাইনটা তুমি যদি খেয়াল করো, দুইটা জটিল সংখ্যার যেই গুণফল, সেটাও কিন্তু আমাদের এখানে অয়লার আকৃতিতে চলে আসছে। এখন সুবিধাটা কি হয়েছে, এখান থেকে তুমি কিন্তু বুঝতে পারতেছো আমাদের যেই গুণফল, তার মডুলাসটা কত, r1 ইন্টু r2। অয়লার আকৃতির সাথে কম্পেয়ার করো, অয়লার আকৃতির সাথে কম্পেয়ার করো। মডুলাস হচ্ছে r1 r2, আর্গুমেন্ট হচ্ছে θ1 প্লাস θ2। বুঝতে পারলাম? দুটা জটিল সংখ্যা, প্রথমটা হচ্ছে z1 যার মডুলাস r1, আর্গুমেন্ট θ1। দ্বিতীয় জটিল সংখ্যাটা যার মডুলাস r2, আর্গুমেন্ট θ2। তুমি যদি গুণ করো, গুণ করার পরে একটা জটিল সংখ্যা পাবা z1 ইন্টু z2, ওইটার মডুলাস কি, এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে আলাদা আলাদা জটিল সংখ্যা দুইটার মডুলাসের গুণফল, দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস আলাদা আলাদা জটিল সংখ্যাদের মডুলাসের গুণফলের সমান। এই যে r1 ইন্টু r2, আর আর্গুমেন্ট কি, ওদের যোগফলের সমান। আর্গুমেন্টটা কি, গুণফলের আর্গুমেন্ট কি, ওই দুইটা জটিল সংখ্যার আর্গুমেন্টের যোগফলের সমান। সবার মাথায় গেছে এই ব্যাপারটা? সবার মাথায় গেছে এই ব্যাপারটা? দুইটা জটিল সংখ্যা তুমি যদি গুণ করো, তাহলে গুণফলের মডুলাস কি হবে, আলাদা আলাদা জটিল সংখ্যার মডুলাসের গুণফল। আর্গুমেন্ট কি হবে, আলাদা আলাদা জটিল সংখ্যার আর্গুমেন্টের যোগফল, আর্গুমেন্টের যোগফল। এই ব্যাপারটা দিয়ে তুমি পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারো। আমি তোমাদের দেখাই, আমি একটু আর্গান্ট ডায়াগ্রামটা আঁকাই, এটা ধরো আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, কি হলো, আর এটা ধরো আমাদের বাস্তব অক্ষ। এখন একটা জটিল সংখ্যা চিন্তা করো, আমাদের একটা জটিল সংখ্যা আছে এইখানে, আমাদের একটা জটিল সংখ্যা আছে এইখানে, ঠিক আছে? এটার মডুলাস ধরো r1, আচ্ছা আমি একটু কালার দিয়ে দেখাই। এটার মডুলাস ধরো r1, আর এটার আর্গুমেন্ট হচ্ছে θ1, তার মানে এই কোণটা হচ্ছে θ2। এখন আরেকটা জটিল সংখ্যা ধরো, আরেকটা জটিল সংখ্যা আছে এইখানে, এইটার মডুলাস কত হবে, ধরো r2, আর এইটার আর্গুমেন্ট ধরো, এটা একটু ছোট করে আঁকাই, এটার আর্গুমেন্ট ধরো θ2। আমাদের প্রথম জটিল সংখ্যাটা এটা হচ্ছে z1, আর দ্বিতীয় জটিল সংখ্যাটা এটা হচ্ছে z2। এখন এই দুটা জটিল সংখ্যা যদি গুণ করো, তাহলে কাহিনী কি হবে, গুণফলের মডুলাসটা হবে তাদের মডুলাসের গুণফলের সমান। এই যে r1 ইন্টু r2, আমাদের এই দুটা জটিল সংখ্যা গুণ করলে যে আরেকটা নতুন জটিল সংখ্যা পাওয়া যাবে, সেটা ধরো এইখানে কোথাও আছে, বুঝছো? আমি লাল কালার দিয়ে দেখালাম। এই দুটা জটিল সংখ্যা গুণ করলে নতুন যেই জটিল সংখ্যাটা পাওয়া যাবে, সেটা হয়তো এখানে আছে। তার মডুলাসটা কি হবে, এই দুইজনের মডুলাসের গুণফলের সমান, r1 ইন্টু r2। আর্গুমেন্টটা কি হবে, θ1 আর θ2, এই দুইটা যোগ করলেই যেই ভ্যালুটা হয়, অর্থাৎ এই যে বড় কোণটা, এই কোণটা আসলে θ1 প্লাস θ2। পুরা ব্যাপারটা কি ভিজুয়ালাইজ হয়েছে? এটা হচ্ছে z1 ইন্টু z2।
একটা জটিল সংখ্যাকে তুমি যদি আরেকটা জটিল সংখ্যা দিয়ে গুণ করো তাহলে গুণফলের কি কাহিনী হবে? তাদের আলাদা আলাদা মডুলাস দুইটা গুণ হয়ে যাবে। আর্গুমেন্ট কি হবে? ওর আর্গুমেন্ট আর ওর আর্গুমেন্ট কি যোগ হবে। এটা ডট গুণ না, এটা জটিল সংখ্যার গুণ। এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা জটিল সংখ্যার অনেক সুন্দর একটা কনসেপ্ট বুঝে ফেলছো। সবাই কি বুঝলাম? ম্যাথমেটিক্স বোঝা যাচ্ছে তাই না? ফিল করা যাচ্ছে না? জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, মানুষ কল্পনায় চিন্তা করছে, ব্যাপারটা কত সুন্দর দেখছো। এটা নিয়ে আরো কয়েকটা জিনিস দেখা যাবে, আমরা দেখবো সামনে, আমরা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, সবাই বুঝছি? একবার রিক্যাপ দিব। হ্যাঁ, সবার লাস্টে আরেকবার রিক্যাপ দিব সবকিছুর। আবার বলতেছি, দুইটা জটিল সংখ্যা তুমি যদি গুণ করো, গুণফলের মডুলাস কি হবে? আলাদা আলাদা জটিল সংখ্যার মডুলাসের গুণফলের সমান। আর্গুমেন্ট কি হবে? তাদের যোগফলের সমান। গুণ করলে মডুলাস গুণ হয়, আর্গুমেন্ট যোগ হয়। গুণ করলে মডুলাস গুণ হয়, আর্গুমেন্ট যোগ হয়। ওকে, গুণফল দেখে ফেলছি, এবার দেখবো হচ্ছে ভাগফল। গুণফল দেখে ফেলছি, সবার লেখা শেষ আশা করি। এবার দেখবো হচ্ছে ভাগফল। তো ভাগফল দেখার জন্য আমরা কিছু কাহিনী করব। ফার্স্টে ভাগফল দেখার জন্য আমরা কিছু কাহিনী করব। তোমরা একটু লিখতে থাকো, ঠিক আছে? তোমরা একটু এই জিনিসগুলো লিখে ফেলো, এই যে উপরের জিনিসগুলো লিখে ফেলো। এবারও আমাদের কাছে দুইটা জটিল সংখ্যা আছে, Z1 আর Z2। এবারও আমাদের কাছে দুইটা জটিল সংখ্যা আছে, Z1 আর Z2। প্রথমটার মডুলাস হচ্ছে R1, আর্গুমেন্ট হচ্ছে θ1। প্রথমটার মডুলাস হচ্ছে R1, আর্গুমেন্ট হচ্ছে θ1। দ্বিতীয়টার মডুলাস R2, আর্গুমেন্ট θ2। এখন একটা জটিল সংখ্যাকে তুমি যদি আরেকটা জটিল সংখ্যা দিয়ে ভাগ করো, Z1/Z2, একটা জটিল সংখ্যাকে আরেকটা জটিল সংখ্যা দিয়ে ভাগ করলা, তাহলে কাহিনী কি হবে বলো তো? উপরে হবে R1 e⁻I θ1, নিচে কি হবে? R2 e⁻I θ2। ঠিক আছে? এতটুকু আশা করি বোঝা গেছে, তাই না? আচ্ছা, তো এখন R1 আর θ1 এগুলোকে একটু আলাদা করো। R1/R2, আর ওদিকে দেখো e⁻I θ1, নিচে হচ্ছে I θ2। তুমি যদি সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করো, e⁻I × θ1 - θ2 না? সূচকের ভাগ কি? বিয়োগ হয়। একটু মনে করে দেখো, সূচকের ভাগ কি? বিয়োগ হয়, তাই না? সূচকের ভাগ হচ্ছে বিয়োগ হয়। এই যে R1/R2, এটা আমি আলাদা করে লিখলাম, e⁻I θ1 বা e⁻I θ2, সূচকের ভাগ কি? জাস্ট বিয়োগ করে দিছি। এটাই কি আমাদের দুইটা জটিল সংখ্যার ভাগফল না? বুঝছো? এখন এই যে ভাগফলটা আসছে, সেটাও কিন্তু অয়লার আকৃতিতে আসছে। এই যে Z1/Z2, এটা অয়লার আকৃতিতে আসছে না? তুমি একটু কম্পেয়ার করে দেখো, যদি অয়লার আকৃতির সাথে কম্পেয়ার করো, যার মডুলাস কত? R1/R2, আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে θ1 - θ2। বুঝতে পারলাম? দুটো জটিল সংখ্যা আমি ভাগ করলাম, Z1 কে Z2 দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগফলটা দেখো তো, ভাগফলের মডুলাস কি? R1/R2, আর্গুমেন্ট কি? θ1 - θ2। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে কি বুঝতে পারলা তুমি? দুইটা জটিল সংখ্যা যদি ভাগ করো তাহলে ভাগফলের মডুলাস কি? আলাদা আলাদা জটিল সংখ্যার ভাগফলের, আলাদা আলাদা জটিল সংখ্যার মডুলাসের ভাগফল। আর আর্গুমেন্ট কি? ভাগফলের আর্গুমেন্ট হচ্ছে আলাদা আলাদা জটিল সংখ্যার আর্গুমেন্টের বিয়োগফল। তো ভাগ করলে মডুলাস ভাগ হয়, আর্গুমেন্ট বিয়োগ হয়। গুণ করলে মডুলাস গুণ হয়, আর্গুমেন্ট যোগ হয়। এই দুটো কনসেপ্ট বোঝা গেছে? ভাগ করলে মডুলাস ভাগ হয়, আর্গুমেন্ট কি? বিয়োগ হয়। এবার তুমি চিন্তা করো তো, তুমি যদি Z1 কে Z2 দিয়ে ভাগ করো, তাহলে কাহিনী কি হবে? Z1 কে Z2 দিয়ে ভাগ না করে Z2 কে Z1 দিয়ে ভাগ করি। Z2 কে Z1 দিয়ে যদি ভাগ করো, তাহলে ওর দৈর্ঘ্যটা কমতেও পারে, বাড়তেও পারে, এটা ডিপেন্ড করবে। বুঝছো? তুমি যদি Z2 কে Z1 দিয়ে ভাগ করো, ওর আর্গুমেন্টটা কমতেও পারে, বাড়তেও পারে, মানে মডুলাসটা ধরো এখানে আসছে, এটা হচ্ছে আমাদের Z2/Z1। Z2/Z1 এখানে না, একটু দিক দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের Z2/Z1, যার মডুলাস কি হবে? R2/R1, R2/R1। আর আর্গুমেন্ট কি হবে? θ2 - θ1। বুঝতে পারলাম? তুমি যদি Z2 কে Z1 দিয়ে ভাগ করো, মডুলাস কি হবে? এটার মডুলাসকে ওটার মডুলাস দিয়ে ভাগ, তার মানে R2 কে R1 দিয়ে ভাগ। ঠিক আছে? এখন
এই যে দৈর্ঘ্যটা, এটাই তো মডুলাস। দৈর্ঘ্য আসলে বাড়তেও পারে কমতেও পারে। যদি R1 এর ভ্যালু যদি 1 থেকে কম হয়, তাহলে এর দৈর্ঘ্য কিন্তু বাইরে যাবে ভাগ করলে, তাই না? R1 এর ভ্যালু যদি 1 থেকে বেশি হয়, তাহলে ভাগ করলে কি দৈর্ঘ্যটা কমবে। ওকে, আশা করি বোঝা গেছে, পুরো কনসেপ্টটা বোঝা গেছে। আশা করি পুরা কনসেপ্টটা বোঝা গেছে। এখন আমরা কিছু অঙ্ক করব। সবাই একটু মাথায় নাও ব্যাপারটা। আবার বলতেছি, রিক্যাপটা দিচ্ছি। দুটো জটিল সংখ্যা গুণ করলে মডুলাস গুণ হয়, আর্গুমেন্ট যোগ হয়। দুটো জটিল সংখ্যা ভাগ করলে মডুলাস ভাগ হয়, আর্গুমেন্ট বিয়োগ হয়। আর্গুমেন্ট বিয়োগ হয়। ঠিক আছে, ওকে ওকে ওকে। প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে তোলো, প্রশ্নটা পড়ে তোলো। একটা জটিল সংখ্যা আছে, এই জটিল সংখ্যাকে তুমি আরেকটা জটিল সংখ্যা দিয়ে গুণ করছো। গুণ করার ফলে গুণফল এই জটিল সংখ্যা থেকে কত কোণে ঘুরে যাবে? কোশ্চেনটা বুঝছো? আমি একটু আর্গান্ট ডায়াগ্রামটা, সবাই তোলো তোলো তোলো। আমাদের কাল্পনিক অক্ষ আর বাস্তব অক্ষ। আমাদের একটা জটিল সংখ্যা আছে এখানে। ধরো একটা জটিল সংখ্যা হচ্ছে 1 + √3i। এই যে 1 + √3i, এই জটিল সংখ্যাটা ধরো এখানটায়, ঠিক আছে? এই জটিল সংখ্যাটা এখানে আছে, এটা হচ্ছে আমাদের 1 + √3i। হলুদ কালার দিয়ে আঁকাই। এখন এইটাকে তুমি এইটা দিয়ে গুণ করছো, তাহলে গুণফল কি হবে বলো তো? গুণফল একটা কোণে ঘুরে যাবে না? গুণফলের আর্গুমেন্ট কি? এটার আর্গুমেন্ট আর এটার আর্গুমেন্টের যোগফলের সমান। বুঝছো তো? তুমি যদি 1 + i দিয়ে গুণ করো, 1 + i কোন কোন জায়গায় আছে? 1 + i হয়তো 1 + i, তাই না? 1 + i হয়তো এখানে কোথাও আছে। এই লালটা ধরো 1 + i, লালটা ধরো 1 + i। এখন তুমি যদি লালটা দিয়ে হলুদটাকে গুণ করো, তাহলে গুণফল কি হবে বলো তো? গুণফল ঘুরে যাবে। গুণফলের আর্গুমেন্ট কি হবে? ওর আর্গুমেন্ট আর ওর আর্গুমেন্টের যোগফলের সমান না? গুণফলের আর্গুমেন্ট হবে তাদের দুইজনের আর্গুমেন্টের যোগফলের সমান। লালটার আর্গুমেন্ট কত বাইর করো তো। এই যে লালটা, এই যে এটা, এটার আর্গুমেন্ট হচ্ছে π/4। এটার আর্গুমেন্ট হচ্ছে π/4। এটার আর্গুমেন্ট কত? বের করো বের করো, π/3। তুমি যখন এইটাকে এইটা দিয়ে গুণ করবা, গুণফলের আর্গুমেন্ট কি হবে? এই দুইটার যোগ হয়ে যাবে না? বুঝছো তো? আমাদের যে গুণফলের আর্গুমেন্ট, তার মানে এই দুইটার গুণফলের আর্গুমেন্ট কি? এই দুইটা যোগ হয়ে যাবে। তার মানে এই জিনিসটা আগে π/3 কোণে ছিল। তুমি যখন গুণ করছো, তার আর্গুমেন্ট আরো যোগ হয়ে গেছে। কতটুকু যোগ হয়েছে? তুমি যেটা দিয়ে গুণ করছো ততটুকু পরিমাণ যোগ হয়ে গেছে না? π/4 পরিমাণ যোগ হয়েছে না বলো তো? π/4 পরিমাণ ঘুরে যাবে। বুঝছো? যেটা দিয়ে গুণ করবা, গুণফল তত কোণে, তার আর্গুমেন্টের কোণে ঘুরে যাবে। একদম কমন সেন্স। কিন্তু একটা জটিল সংখ্যা ছিল 1 + √3i, তুমি এটাকে 1 + i দিয়ে গুণ করছো, তাহলে গুণফলের আর্গুমেন্ট কি হবে? তাদের দুইজনের আর্গুমেন্টের যোগফলের সমান না? গুণ করলে আর্গুমেন্ট যোগ হয়, তো গুণফলের আর্গুমেন্ট হচ্ছে এই দুইটার যোগফলের সমান। এখন আমাদের ইনিশিয়াল হলুদ জটিল সংখ্যাটা কি? π/3 কোণে ছিল। গুণফলটা কি? π/3 + π/4 কোণে আছে, কারণ গুণফলের আর্গুমেন্ট কি? বাকি দুইটার যোগফলের সমান। π/3 + π/4 কোণে, তো তাদের মধ্যবর্তী কোণ কত? π/4 হবে। তুমি যেই জটিল সংখ্যাটা দিয়ে গুণ করবা, তার আর্গুমেন্টের পরিমাণ কোণে ঘুরে যাবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি π/4 কোণে ঘুরে যাবে। বুঝলাম? π/4 রেডিয়ান কোণে কেমনে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। কেন অ্যান্টি ক্লকওয়াইজ? পজিটিভ তো। এই বুঝলাম। ছোট্ট করে বলে দিই, তুমি একটা জটিল সংখ্যাকে যেটা দিয়ে গুণ করবা, গুণফলটা ওই ইনিশিয়াল জটিল সংখ্যা থেকে যেটা দিয়ে গুণ করছো তার আর্গুমেন্টের পরিমাণ ঘুরে যাবে। এগুলো আসলে পরীক্ষায় আসার জন্য এত গুরুত্বপূর্ণ, কনসেপ্টটা বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা অঙ্ক দিয়ে রিক্যাপ করাই, দেখো। আচ্ছা, এটা দিয়ে রিক্যাপ করাই দিই। ইনিশিয়ালি একটা জটিল সংখ্যা ছিল 1 + √3i, এটাকে তুমি আরেকটা দিয়ে গুণ করছো, তাহলে গুণফলের আর্গুমেন্ট কি হবে? হলুদটার আর্গুমেন্ট আর লালটার আর্গুমেন্ট দুজনের যোগফলের সমান না? হলুদটার আর্গুমেন্ট ছিল π/3, লালটার আর্গুমেন্ট কত? π/4।
তো গুণফলের আর্গুমেন্ট কি? π/3 প্লাস π/4। এই যে এই বড় কোণটা, এই যে লাল কোণটা, আমাদের যে হলুদ কোণটা, খেয়াল করো, এই যে হলুদ কোণটা, এই হলুদ কোণটা আর নীল কোণটার যে সমষ্টি, সেটাই কি গুণফলের আর্গুমেন্ট না? π/4 প্লাস π/3। তোমাকে বলছে এই জটিল সংখ্যাটা থেকে, যে হলুদটা থেকে কত কোণে ঘুরে যাবে? কত কোণে ঘুরে যাবে? π/4। বুঝলাম? জাস্ট কনসেপ্টটা বোঝো, এগুলো পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না। আবার দেখাচ্ছি, আরেকটা অঙ্ক করাই। দেখো, কোশ্চেন পড়ো, একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এইটাকে তুমি 1 প্লাস √3i দিয়ে গুণ করছো। কোশ্চেন তোলো, গুণফল এই জটিল সংখ্যাটা থেকে কত কোণে ঘুরে যাবে? সবাই কোশ্চেন তোলো, সবাই কোশ্চেন তোলো। আমাদের একটা জটিল সংখ্যা ছিল 1 প্লাস i, আমি হলুদ কালার দিয়ে দেখাই। আমাদের কাছে একটা জটিল সংখ্যা ছিল 1 প্লাস i, এই জটিল সংখ্যাটা এখানে আছে। এই যে হলুদ জটিল সংখ্যাটা চিন্তা করো, আমাদের হলুদ জটিল সংখ্যাটা এখানে আছে, এটার আর্গুমেন্ট কত? π/4, তাই না? এখন এই জটিল সংখ্যাটাকে তুমি এইটা দিয়ে গুণ করছো, আরেকটা জটিল সংখ্যা 1 প্লাস √3i, এটাকে আমি একটু লাল কালার দিয়ে দেখাই। আমাদের লাল যেই জটিল সংখ্যা, সেটা হচ্ছে 1 প্লাস √3i, এটার আর্গুমেন্ট হচ্ছে π/3। আর্গুমেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করলেই তুমি আর্গুমেন্ট বের করে ফেলতে পারবা। এটা হচ্ছে আমার হলুদ দিছিলাম, এটা হচ্ছে লাল। এই লাল জটিল সংখ্যাটার আর্গুমেন্ট হচ্ছে π/3, হলুদ জটিল সংখ্যাটার আর্গুমেন্ট হচ্ছে π/4। এটাকে এটা দিয়ে গুণ করছো, তাহলে গুণফল কি? ঘুরে যাবে না? গুণফলের আর্গুমেন্ট কি হবে? এর আর্গুমেন্ট আর এর আর্গুমেন্টের যোগফলের সমান। তাহলে গুণফল যেখানেই থাক, কোন জায়গায় থাকবে? আমাদের গুণফলটা ধরো আকাশী কালার দিয়ে দেখালাম। এই গুণফলের আর্গুমেন্টটা আসলে কি হবে? ওদের দুইজনের আর্গুমেন্টের যোগফলের সমান না? বলো, গুণ করলে আর্গুমেন্ট যোগ হয়ে যায়, আমরা সেটাই দেখছিলাম। তাহলে এই যে নীল কালারের যে আর্গুমেন্টটা, সেটা কত? π/4 প্লাস π/3। এখন তোমাকে বলছে গুণফলটা 1 প্লাস i থেকে কত কোণে ঘুরে যাবে। গুণফলটা এই যে হলুদ যে জটিল সংখ্যাটা, তার থেকে কত কোণে ঘুরে যাবে? এই যে এই কোণে ঘুরে গেছে না? এই বড় কোণটা কত? এই দুটার যোগফল। ছোট হলুদ কোণটা কত? π/4। তো অ্যাকচুয়ালি কত কোণে ঘুরে গেছে? তুমি π/4 বাদ দিলেই সেটা হয় না, π/3 কোণে ঘুরে গেছে, π/3 কোণে ঘুরে গেছে। ঠিক আছে সবাই? কনসেপ্টটা বুঝো। অঙ্ক করা খুবই সহজ, তুমি যেটা দিয়ে গুণ করবা ওর আর্গুমেন্ট পরিমাণ ঘুরে যাবে, যেটা দিয়ে গুণ করবা ওর আর্গুমেন্ট পরিমাণ ঘুরে যাবে, শেষ। বাট ভিজুয়ালাইজেশনটা বুঝো, ভিজুয়ালাইজেশনটা বুঝো। যেই জটিল সংখ্যাটা দিয়ে গুণ করবা, গুণফলটা তত কোণে ঘুরে যাবে। ঠিক আছে, বলো বলো। আচ্ছা, খুব প্রবলেম হলে একটু পরে চিন্তা করিল, না বুঝলে এটা অসুবিধা নেই। আরেকটা অঙ্ক দেখাচ্ছি, লাস্ট একটা অঙ্ক, লাস্ট একটা অঙ্ক। দেখো কি বলছে, একটা জটিল সংখ্যা দেওয়া আছে, হলুদ জটিল সংখ্যাটা এইটাকে তুমি আরেকটা জটিল সংখ্যা দিয়ে গুণ করছো, আরেকটা জটিল সংখ্যা দিয়ে গুণ করছো। তাহলে গুণফলটা প্রথম জটিল সংখ্যাটা থেকে, আমাদের হলুদ যে জটিল সংখ্যাটা ছিল তার থেকে কত কোণে ঘুরে যাবে? কত কোণে ঘুরে যাবে? তুমি যেটা দিয়ে গুণ করছো ওর আর্গুমেন্টের পরিমাণ ঘুরে যাবে। অ্যান্সার একদমই সহজ, এটার আর্গুমেন্টের পরিমাণ ঘুরে যাবে। কনসেপ্টটা আবার বুঝাই, সবাই এবার মনোযোগ দাও। এইবারই লাস্ট আমরা একটু আর্গান্ট ডায়াগ্রামটা আঁকাচ্ছি, বাস্তবক্ষ কাল্পনিক অক্ষ আঁকাই ফেলছি। আমাদের যে জটিল সংখ্যাটা, হলুদ জটিল সংখ্যাটা, সেটা হচ্ছে 1 প্লাস i। হলুদ জটিল সংখ্যাটা আছে হচ্ছে এইখানে, বুঝছো? এই জটিল সংখ্যাটা হচ্ছে 1 প্লাস i। এটার আর্গুমেন্ট কত? 1 প্লাস i এর আর্গুমেন্ট π/4। এটা নিশ্চয়ই এখন দেখানো লাগবে না। 1 প্লাস i এর আর্গুমেন্ট কত? π/4। 1 প্লাস i এর আর্গুমেন্ট হচ্ছে π/4। এরপর 1 মাইনাস √3i, এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত? বাইর করো তো। আমাদের লাল যেই জটিল সংখ্যাটা, তার আর্গুমেন্ট কত? বের করে দেখো, এটা ফোর্থ কোয়াড্রেন্টে, তাই না? মাইনাস π/3 আসে,
এটার আর্গুমেন্ট হবে -π/3। তো -π/3 যদি হয় আমাদের লাল জটিল সংখ্যাটা এইখানটাই কোথাও হবে, বুঝছো? আমাদের লাল জটিল সংখ্যাটা 1 - √3i, এটা হচ্ছে -π/3। এই দুইটা যদি গুণ করো, এই জটিল সংখ্যার সাথে এই জটিল সংখ্যা যদি গুণ করো, তাহলে কি হবে? আর্গুমেন্ট দুইটা যোগ হয়ে যাবে। এটার আর্গুমেন্ট হচ্ছে π/4, ওটার আর্গুমেন্ট -π/3। ওই দুইটা যোগ করলে আমাদের কি গুণফলের আর্গুমেন্টটা পাওয়া যাবে। তো গুণফলের আর্গুমেন্ট হয়তো এইখানে কোথাও হবে, বুঝছো? আমাদের গুণফলটা হয়তো এইখানে কোথাও হবে, বুঝছো? গুণফলের আর্গুমেন্টটা কত হবে? এই যে এই কোণটাই তো গুণফলের আর্গুমেন্ট, তাই না? এই কোণটাই তো গুণফলের আর্গুমেন্ট। সেটা কত? আমাদের হলুদ জটিল সংখ্যাটার আর্গুমেন্ট প্লাস আমাদের লাল জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। তো কত কোণে ঘুরে গেছে? π/3 কোণে ঘুরে গেছে। ইনিশিয়ালি তো এখানে ছিল আমাদের 1 + i, সেটাকে যখন গুণ করছো এইটার আর্গুমেন্ট ওইটার আর্গুমেন্টের সাথে যোগ হয়েছে না? এখানে আর্গুমেন্ট কত? -π/3। তার মানে π/3 কোণে ক্লকওয়াইজ ঘুরবে। আগের সবগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরতো, কারণ আগেরগুলোর আর্গুমেন্ট কি? পজিটিভ ছিল। যেটা দিয়ে গুণ করছো তার আর্গুমেন্ট পজিটিভ ছিল। এবার যেই জিনিসটা দিয়ে গুণ করছো তার আর্গুমেন্ট নেগেটিভ না? তার মানে এবার কত কোণে ঘুরবে বলো তো? এই যে এত কোণে ঘুরবে। π/3 কোণে অ্যান্টি ক্লকওয়াইজ না, এবার কি ক্লকওয়াইজ ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। কেন? কারণ নেগেটিভ তো। বুঝছি? হ্যাঁ, অনেকেই অ্যান্সার লিখছো -π/3। -15 না, -15 হচ্ছে এই কোণটা -15। বাট তোমাকে বলছে এইটা থেকে কত কোণে ঘুরবে, বুঝছো? এটার আর্গুমেন্ট আমাদের নীল যেই জটিল সংখ্যাটা তার আর্গুমেন্ট -15, ঠিক আছে? তার মানে সেই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে -15 ডিগ্রি কোণ তৈরি করতেছে। এই কোণটা -15, বাট তোমাকে বলছে ওর থেকে কত কোণে ঘুরে যাবে। ওর থেকে খেয়াল করো, 45 আরো 15, 45 আরো 15, তার মানে কি 60 ডিগ্রি ঘুরছে ক্লকওয়াইজ। ওকে, যারা বুঝতে পারছো খুবই ভালো, তোমরা খুবই সুন্দর একটা কনসেপ্ট পড়ে ফেলছো। আচ্ছা, আমরা এখন পরের টপিকে যাচ্ছি। আজকে অনেক কিছু পড়ানোর ইচ্ছা ছিল, সব তো কভার করতে পারবো না রে। আচ্ছা, অসুবিধা নেই, আস্তে আস্তে কভার করি। এইবার আমরা আয়ের পরিচয় একদম শুরুতে দেখে আসছিলাম না? এই বান্দা আবার চলে আসছে। আয়ের পরিচয়, আয়ের নতুন একটা পরিচয় দেখব। আমরা দেখব। আমাদের জটিল সংখ্যা হচ্ছে আই। আয়ের মডুলাস কত? 1 না? আর্গুমেন্ট কত? π/4, π/2। তো এই যে আই, এইটার মডুলাস হচ্ছে 1। এটা যদি আমি অয়লার আকৃতিতে লিখি, এটার মডুলাস হচ্ছে 1, আর্গুমেন্ট হচ্ছে π/2। এখন যে কোনো জটিল সংখ্যাকে তুমি যদি আই দিয়ে গুণ করো তাহলে কি কাহিনী হবে আমাকে বলো তো? দুনিয়ার যে কোনো জটিল সংখ্যা আমি যদি দেখাই, দুনিয়ার যে কোনো একটা জটিল সংখ্যা ধরো z1, দুনিয়ার যে কোনো জটিল সংখ্যা ধরো z1 যার মডুলাস হচ্ছে r1 e⁻i θ1, আর্গুমেন্ট হচ্ছে θ1। এটা যে কোনো একটা জটিল সংখ্যা হতে পারে। এখন এইটাকে তুমি যদি i দিয়ে গুণ করো, z1 কে i দিয়ে গুণ করো, তাহলে কি হবে? মডুলাস দুইটা গুণ হবে না? r1 × 1, আর্গুমেন্ট দুইটা যোগ হবে। তাহলে কাহিনী কি হচ্ছে? r1 e⁻i × θ1 প্লাস π/2। কাহিনী কি বুঝলাম? যে কোনো জটিল সংখ্যাকে তুমি যদি আই দিয়ে গুণ করো, ওর মডুলাসের কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ আই এর মডুলাস তো 1 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে ওই জিনিসটাই থাকে, তাই না? তো আই দিয়ে দুনিয়ার যে কোনো জটিল সংখ্যাকে গুণ করলে তার মডুলাসের কোনো চেঞ্জ হয় না, মডুলাস অপরিবর্তিত থাকে, কিন্তু আর্গুমেন্ট চেঞ্জ হয়ে যায়। আর্গুমেন্টের সাথে কি π/2 যোগ হবে না? কারণ আয়ের আর্গুমেন্ট তো π/2। π/2 যোগ হওয়া মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে যাবে। তার মানে দুনিয়ার যে কোনো কিছুর সাথে তুমি যদি আই দিয়ে গুণ করো, দুনিয়ার যে কোনো কিছুকে আই দিয়ে যদি গুণ করো, ওর মডুলাস বা দৈর্ঘ্য চেঞ্জ হবে না, আর্গুমেন্টটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে যাবে। ওকে, আমি এক্সাম্পল দেখাই। কনসেপ্ট আশা করি বোঝা গেছে। আমি এখন আর্গান ডায়াগ্রামটা আঁকাই। এটা ধরো আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, এটা ধরো আমাদের রিয়েল অ্যাক্সিস। এখন একটা সংখ্যা, আমরা সবচেয়ে নিরীহ একটা সংখ্যা দিয়ে শুরু করি, আমাদের বাস্তব সংখ্যা 1।
এটাই তো 1, আমাদের জটিল সংখ্যা 1, ঠিক আছে? 1 এটা একটা জটিল সংখ্যা, এটা বাস্তব সংখ্যাও চিন্তা করতে পারো। এখন এইটাকে তুমি যদি i দিয়ে গুণ করো, এই বেচারাকে তুমি যদি i দিয়ে গুণ করো, তাহলে কি কাহিনী হবে? ওর দৈর্ঘ্য কোনো চেঞ্জ হবে না, ও শটান করে এরকম হয়ে যাবে না? ও এরকম ছিল, তুমি যখনই i দিয়ে গুণ করছো দৈর্ঘ্য চেঞ্জ হবে না, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে যাবে। তো আমি যদি তাই করি, দৈর্ঘ্য চেঞ্জ না করে এই অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরাই দিছি, তাই না? এখন i কে তুমি যদি 1, এই যে 1 কে যদি i দিয়ে গুণ করো, তাহলে কি পাওয়া যায় বলো তো? 1 কে যদি i দিয়ে গুণ করো, তাহলে i পাওয়া যায় না? i কিন্তু আসলেই এখানে আছে, তুমি আর্গান ডায়াগ্রামে i স্থাপন করতে পারো না, 1 তো এখানে, i কিন্তু আসলেই এখানে আছে। এবার এই বেচারারে তুমি কি, আচ্ছা একটু দেখাই দিই, তুমি যখনই এটাকে i দিয়ে গুণ করছো, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে গেছে। এবার এই বেচারা, ওরে তুমি আবার i দিয়ে গুণ করবা, কাহিনী কি হবে? দৈর্ঘ্য চেঞ্জ হবে না, আবার ঘুরে যাবে। কেমনে ঘুরে যাবে? এভাবে ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে যাবে। অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি যদি ঘোরাও, তাহলে ওর চেহারা দেখতে হয়ে যাবে এরকম। ওর চেহারা দেখতে হয়ে যাবে এরকম, তাই না? এখন এই যে i কে তুমি যদি আবার i দিয়ে গুণ করো, ও অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে গেছে। এখন i কে যদি আবার i দিয়ে গুণ করো, তাহলে কি i স্কোয়ার থাকে না? i স্কোয়ারের ভ্যালু কত? -1। একটু মনে করে দেখো, -1 কিন্তু এইখানেই ছিল, তাই না? এটা তুমি আবার i দিয়ে গুণ করো, ওকে শান্তি দিব না, এটা আবার i দিয়ে গুণ করবা, তাহলে কি i কিউব হবে, i কিউব বা -i। এখন i কিউব বা -i সে আসলে কই বলো তো? এটাকে তুমি যদি আবার i দিয়ে গুণ করো, ওর দৈর্ঘ্যের চেঞ্জ হবে না, ও জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে যাবে, ওই যে এই পজিশনটায় চলে আসবে। i স্কোয়ারকে আবার i দিয়ে গুণ করলে -i হবে, -i কিন্তু আসলেই কি এইখানটাই আছে, ওকে আবার i দিয়ে গুণ করলে i টু দি পাওয়ার 4 হবে, i টু দি পাওয়ার 4 হবে, i টু দি পাওয়ার 4 এর ভ্যালু কি? 1। পুরো ব্যাপারটা ধরতে পারতেছি, সুন্দর না অনেক? একদম শুরুতে কিন্তু আমরা এই টপিকটা দিয়ে শুরু করছিলাম, i এর মাথায় যখন 0 তখন 1, i এর মাথায় 1 তখন i স্কোয়ার -1, i কিউব -i, i টু দি পাওয়ার 4 আবার 1, আবার যদি i দিয়ে গুণ করো i টু দি পাওয়ার 5, সেটা i টু দি পাওয়ার 6, i স্কোয়ার, চারটা পর রিপিট করতেছে। আমাদের প্রথম ক্লাস পুরাটাই এটা নিয়ে ছিল না? এখন এটার ভিজুয়ালাইজেশনটা বুঝছো? বুঝছো তো? এগুলো হার্ড ভাবে এক্সপ্লেন করা না, এগুলো একদম ডিপ কনসেপ্টে যাচ্ছি আমরা। আমি এগুলো না বুঝাইলেও হইতো, বাট তোমরা জটিল সংখ্যার ফিলিংসটা পাইতা না, জটিল সংখ্যার ফিলিংসটা পাইতা না। তখন তোমাকে যদি কনসেপ্টের অঙ্ক দিত, ডিপ কনসেপ্টের অঙ্ক দিত, যেগুলো এখন দিচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে, তুমি ধরতেও পারতা না। আচ্ছা, এগুলো তো দেখলাম, এখন আরেকটা জিনিস দেখি। এবার একটা র্যান্ডম জটিল সংখ্যা, আমাদের এই লাল জটিল সংখ্যাটা চিন্তা করো, আমরা ধরি এই লাল জটিল সংখ্যাটা হচ্ছে 4 + 4i। আমাদের এই লাল জটিল সংখ্যাটা ধরো 4 + 4i, একে যদি আমি i দিয়ে গুণ করি, কি কাহিনী হবে? ওর দৈর্ঘ্যের চেঞ্জ হবে না, ও কি হবে? ও অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে যাবে, কি 90 ডিগ্রি ঘুরে যাবে, ওই যে এখানটায় চলে আসবে। বুঝছো? এইটাকে তুমি যদি i দিয়ে গুণ করো, ও জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ শর্টান করে কি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে যাবে। তো ঘুরে যদি যায় এইখানটায় চলে আসবে না? তুমি যদি i দিয়ে গুণ করো, তাহলে কি থাকে? 4i + 4i স্কোয়ার। তুমি এই জটিল সংখ্যাটাকে i দিয়ে গুণ করো, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে -4 + 4i। তোমরা একটু আর্গান্ট ডায়াগ্রামে স্থাপন করে দেখবা, ও আসলেই এইখানটাই আসে। বুঝতে পারতেছো? 4 4 -4 4, বুঝলাম? ঠিক আছে, ওকে, সবাই বুঝছো? এখন পুরো জিনিসটা আমি একটা রিক্যাপ দিব, এই জিনিসটা তোমাদের এখন অঙ্ক করতে কাজে লাগবে। তোমাদের বইয়ে ফর্মুলাগুলো দেওয়া আছে, ভিজুয়ালাইজেশনগুলো দেওয়া আছে, বাট আসলে কেউ পড়তে চায় না।
ওকে ওকে সবাই গুলায় ফেলো না, আমি এখন জাস্ট একটা রিক্যাপ দিচ্ছি, এখন ফর্মুলাগুলো দেখাবো, সবাই খেয়াল করো। এখন মেইন ফর্মুলা, দুটা জটিল সংখ্যা Z1 আর Z2 এর ক্ষেত্রে গুণফলের মডুলাস আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান। প্রথমটা সবাই একটু খেয়াল করো, বোঝা গেছে? দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস, দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান। দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান। কেন সেটা বুঝছি, এতক্ষণ ধরে যেটা বুঝাইছি ওইটারই ফাইনাল আউটকাম হচ্ছে এটা। দুইটা জটিল সংখ্যার ভাগফলের মডুলাস আলাদা আলাদা মডুলাসের ভাগফলের সমান, আলাদা আলাদা মডুলাসের ভাগফলের সমান। এবার আসি আর্গুমেন্টের ক্ষেত্রে। মডুলাস খুবই সহজ, মডুলাস খুবই নিরীহ। আমরা দেখছিলাম না, মডুলাস খুবই নিরীহ, মডুলাসের ফর্মুলাও কিন্তু খুবই নিরীহ ছিল, কিন্তু আর্গুমেন্ট একটু প্যাচাল আছে, আর্গুমেন্ট একটু ঘাটতেরা। আর্গুমেন্টের অনেকগুলো ফর্মুলা ছিল, এখানে আর্গুমেন্ট একটু ঝামেলা করবে। কি ঝামেলা দেখো, গুণফলের আর্গুমেন্ট আর্গুমেন্ট তো এর যোগফলের সমান, দেখে আসছি আমরা। ভাগফলের আর্গুমেন্ট আর্গুমেন্ট দুইটার বিয়োগফলের সমান, এটাও দেখে আসছি। এতক্ষণ ধরে কি বুঝাইছে, একটা ছোট্ট ঝামেলা আছে। তুমি যদি এই দেখো দুইটা আর্গুমেন্ট যোগ করতেছো না, এই আর্গুমেন্টটা যোগ করলা আর এই আর্গুমেন্টটা যোগ করলা, এই দুইটা যোগ করে যদি মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে যায় তখন তো একটা গ্যাঞ্জাম হয়ে গেল না? আমরা দেখছি না আমাদের আর্গুমেন্ট মুখ্য আর্গুমেন্টটা এই সীমার মধ্যে থাকতে হয়, তাই না? আমাদের মুখ্য আর্গুমেন্টটা এই সীমার মধ্যে থাকতে হয়। এখন যদি এরকম হয় এই দুটো আর্গুমেন্ট তুমি যোগ করে মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে গেছো, এটা হতেই পারে, খুবই স্বাভাবিক। আমি যদি দেখাই, ধরো আমাদের একটা জটিল সংখ্যা আছে Z1, আর্গুমেন্ট অফ Z1 ধরো পাই, এটা কিন্তু মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে আছে, তাই না? আরেকটা জটিল সংখ্যা ধরো Z2, আরেকটা জটিল সংখ্যা ধরো Z2, তার আর্গুমেন্ট ধরো পাই, তার আর্গুমেন্টও পাই, এটার আর্গুমেন্টও পাই, এটার আর্গুমেন্টও পাই। এখন এই দুইটার আর্গুমেন্টের, এই দুইটার গুণফলের আর্গুমেন্ট অফ Z1 Z2, এই দুইটার গুণফলের আর্গুমেন্ট কি হবে? এই দুইটা যোগ হয়ে যাবে না, পাই প্লাস পাই, তাই তো? এই ফর্মুলাই কিন্তু বলতেছে। এখন তুমি যদি যোগ করো তাহলে যেই জিনিসটা আসবে সেটা 2π হয়ে যায়। 2π কি মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে আছে? একটা ঝামেলা হয়ে গেল না? 2π কিন্তু মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে নাই, ও বাইরে চলে গেছে। মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে কেমনে আনবো? আমি 2π এর গুণিতক, দেখো একটা আর্গুমেন্ট তুমি চিন্তা করো, আমি যদি একটু চিত্র আকারে দেখাই, এটা ধরো আমাদের আর্গুমেন্টের ডায়াগ্রামটা, এটা ধরো আমাদের আর্গুমেন্টের ডায়াগ্রামটা। এখন এখানে একটা জটিল সংখ্যা আছে এইখানে, এটার আর্গুমেন্ট আমি পাইছি ধরো 2π বা ধরো 420 ডিগ্রি, পাইতেই পারি। এটা কিন্তু মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে নাই। আমি কি করব, এখান থেকে 360 ডিগ্রি বাদ দিব না? 360 ডিগ্রি বা 360 ডিগ্রির গুণিতক বাদ দিলেই কিন্তু ওর অবস্থান চেঞ্জ হবে না, বাট এই কোণটা মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে চলে আসবে। কাহিনী বুঝলাম? তো আমরা যদি কখনো দেখি এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের আর্গুমেন্টটা মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে গেছে, আমি কি করব, 360 ডিগ্রি বা 360 ডিগ্রির গুণিতক যোগ করে দিব, যোগ বা বিয়োগ করব, বুঝছো? প্লাস মাইনাস টুয়াইস পাই, এটাই কিন্তু 360 ডিগ্রি। এইটার গুণিতক, এটার বিভিন্ন গুণিতক, টুয়াইস পাই হতে পারে, 4π হতে পারে, 6π হতে পারে, ওই গুণিতক যোগ বা বিয়োগ করে আমি মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে আনার চেষ্টা করব। খুব ইজিলি আনা যায়, আমরা এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হবো, বুঝছো? তো দুইটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট আলাদা আলাদা জটিল সংখ্যার আর্গুমেন্টের যোগফলের সমান, আর্গুমেন্ট যোগ হয়, কিন্তু কখনো যদি যোগ করে সেটা মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে যায়, এই যে দেখছি এখানেই কিন্তু চলে গেছে, তখন আমি কি করব, সেখান থেকে টুয়াইস পাই বা টুয়াইস পাই এর গুণিতক যোগ বা বিয়োগ করে মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে নিয়ে আসবো। কনসেপ্টটা বুঝো, অঙ্ক করলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, অঙ্ক করলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা এখন অঙ্কে যাচ্ছি, কিন্তু আর বেশি অঙ্ক করাবো না আজকে, আসলে অনেক বেশি কনসেপচুয়াল ক্লাস হয়ে গেছে। দেখো এই জটিল সংখ্যা আর এই জটিল সংখ্যা, তাদের গুণফলের মডুলাস, এটা তুমি কেমনে করতে পারো? প্রথম ওয়ে হচ্ছে তুমি এই দুইটা জটিল সংখ্যাকে ফার্স্টে গুণ করে নিবা, Z1 আর Z2 কে সিম্পলিফাই করে নিবা, বুঝছো? 2 + i × 3 + i, এটাকে গুণ করে নর্মাল আকৃতিতে আনবা, তারপর মডুলাস বাইর করবা, এটা একটা ওয়ে।
কিন্তু আমরা মাত্রই দেখছি গুণফলের মডুলাস কি, আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান। তো Z1 Z2 এটার মডুলাস কি হবে, Z1 এর মডুলাস তার সাথে তুমি Z2 এর মডুলাস গুণ করবা। Z1 এর মডুলাস কত বলো তো, √2² + 1² √5, বুঝছো? Z2 এর মডুলাস কত, √3² + 1² √10, গুণ করলে হয় √50, √50 কে লেখা যায় 25 × 2, তাই না? √50 কে লেখা যায় 25 × 2, 25 বাইরে আনলে কি 5√2, 5√2। আজকের ক্লাসটি আসলে জটিল সংখ্যার সবচাইতে কনসেপচুয়াল ক্লাস ছিল। আরেকটা আছে শেষের দিকে, বুঝলাম তো? তুমি এটার আর্গুমেন্ট মডুলাস বাইর করছো, এটার মডুলাস বাইর করছো, গুণ করে দিছো। অথবা তুমি কি করতে পারতা, এই যে সিম্পলিফাই করে নিতে, এই যে গুণফল বাইর করবা, তারপর মডুলাসের ফর্মুলা বের করবা, অ্যাপ্লাই করে দিবা, কাজ শেষ। ঠিক আছে তো? বুঝলাম। পরেরটায় যাচ্ছি। দেখো z = x + iy হলে দেখাও যে মডুলাস অফ z বার বাই z, z বার মানে হচ্ছে z এর অনুবন্ধী জটিল সংখ্যা, z বার এটা মানে হচ্ছে z এর অনুবন্ধী জটিল সংখ্যা। আমরা দেখছিলাম অনুবন্ধী করলে কি হয়, y এর আগের চিহ্নটা নেগেটিভ হয়ে যায়, মানে i এর আগের চিহ্নটা নেগেটিভ হয়ে যায়। এখন মডুলাস অফ z বাই z বার, মডুলাস অফ উপরে হচ্ছে z বার, মডুলাস অফ z বার ডিভাইডেড বাই z, ভাগফলের মডুলাস সমান কি দেখছিলাম আমরা, আলাদা আলাদা জটিল সংখ্যার মডুলাসের ভাগফল। তো আমাদের উপরে কি থাকবে, মডুলাস অফ x - iy, আর নিচে থাকবে মডুলাস অফ x + iy। উপরেরটার মডুলাস কত বলো তো, আমাদের উপরে যেই জিনিসটা আছে তার মডুলাস কত, তার মডুলাস হচ্ছে x² + y² √x² + y², তাই না? √x² + y²। নিচেরটার মডুলাস এটাও √x² + y²। অ্যান্সার কত, 1। বুঝতে কি পারলাম সবাই? সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা? একটু খেয়াল করো, তাড়াতাড়ি করো। আচ্ছা, তাহলে পরেরটায় যাচ্ছি। এই দুইটার গুণফল খেয়াল করো, এইটা আর এটার গুণফল, তাদের অয়লার আকৃতি তোমাকে বের করতে বলছে। তো অয়লার আকৃতি বের করার জন্য কি মডুলাস আর্গুমেন্ট লাগবে। তো মডুলাস আর্গুমেন্ট কেমনে বের করবা, তুমি এই দুইটা গুণ করে দাও ফার্স্ট। এই দুইটা গুণ করলে সিম্পলিফাই হয়ে যাবে না? গুণ করা তো শিখছো, গুণ করলে আদর্শ আকৃতিতে আসবে, সেখান থেকে মডুলাসের আর্গুমেন্ট বের করে ফেলবা, বুঝছো? তুমি চাইলে নরমালি গুণ করে দাও, বুঝছো? তুমি যদি নরমালি গুণ করো, গুণফল যেটা আসবে 2√3 - 2i, গুণ করো ম্যানুয়ালি, সবাই একটু গুণ করো। এমসিকিউ গুলা কোয়েশ্চেন তোলার দরকার নেই, ওই অপশনগুলো তোলার দরকার নেই, বুঝছো? -2√3, সবাই প্রশ্ন তোলো। এই দুইটা তুমি যদি গুণ করে সবাই একটু দেখবা, যেটা হয় 16√3i। এটার মডুলাস কত, এটার মডুলাস হচ্ছে 16√3, আর্গুমেন্ট কত, π/2। তাহলে আমাদের অ্যান্সার কোনটা দাঁড়ালো, প্রথমটা। বুঝতে পারলাম? এত কনসেপ্ট কিভাবে নিবা, আস্তে আস্তে নিতে হবে, সময় আছে তো। সবাই কি বুঝলাম বলো? হ্যাঁ। আজকে কি আরো পড়াবো? ছোট্ট আরেকটা কনসেপ্ট আছে। আচ্ছা, আজকে আর পড়াচ্ছি না, আজকে অলরেডি অনেক কনসেপ্ট হয়ে গেছে। ছোট্ট আরেকটা কনসেপ্ট আছে, সামনের ক্লাস করার আগে অবশ্যই এগুলা রিভিউ করে আসবা, বুঝছো? সামনের ক্লাসটা করার আগে অবশ্যই আজকের সব কিছু রিভিউ করে আসতে হবে, নাহলে তুমি বুঝবা না সামনের ক্লাসের প্রথম টপিকটা, নাহলে তুমি বুঝতে পারবা না, ঠিক আছে? তো সামনের ক্লাসটা করার আগে HW, আসলে আমরা এখন HW করার মতো অঙ্কে যাচ্ছি না, আমি তোমাদের ক্লাসে যেগুলো করাইছি এগুলো করলেই হবে। HW মূলত আসা শুরু করবে আমরা যখন বর্গমূল শুরু করব। তোমাদের বইয়ে যে অঙ্কগুলো ছিল ম্যাক্সিমাম আমি ক্লাসের মধ্যেই করাই দিছি, তো HW দিব, অসুবিধা নেই।
ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের টপিকগুলা একটু ভালো করে দেখবা, যারা বুঝো নাই এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করো, অনেক মজা পাবা। ঠিক আছে? এই টপিকগুলো একটু বুঝছো, মানে অনেক মজা পাবা জটিল সংখ্যা পড়ে। অঙ্ক তো রসকসহীন না, অঙ্ক আসলে অনেক ইন্টারেস্টিং তুমি যদি বুঝতে পারো ঠিক মতনে। ওকে, এই অঙ্কটা আবার বলবো, এই অঙ্কটা জাস্ট এই দুইটা জটিল সংখ্যা গুণ করে দিচ্ছি। এই যে গুণ করো, 2√3 সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা। জটিল সংখ্যার গুণ শিখাইছি না? গুণ করে দেখবা এটা আসে। এটা কি একটা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা? বিশুদ্ধ কাল্পনিক সংখ্যার মডুলাস কি? ওটার যে সহগটা, ওটাই তো। আর্গুমেন্ট কত? π/2। সহগটা তো ধনাত্মক, শিখাইছি। তো মডুলাস আর্গুমেন্ট জানো। তখন তুমি যদি অয়লার ফরম্যাট না, অয়লার ফরম্যাট কি? আর e⁻i থিটা না? আর e⁻i থিটা, এটাই অয়লার ফরম্যাট। শেষ। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে নেক্সট ক্লাসে। তো এই টপিকগুলো একটু দেখো, আমি মাঝখানে হোমওয়ার্ক দিয়ে দিব না। তো নেক্সট ক্লাসের আগে কিন্তু এগুলো অবশ্যই দেখে আইসো। হ্যাঁ।